যে তুমি যখন নেতার পিছে পিছে গেছো, আমি বলতেছি না তোমাকে যাইতে, কিন্তু এক্সাম্পল দেওয়ার সুবিধাতে বলতেছি যে নেতা যখন মাইর খাবে তখন তুমি কি করবা, বা সত্যি করতে কি হয় যে নেতা যখন মাইর খায় তখন নেতাকে বাঁচানোর মতো কেউ থাকে না, তখন সবাই পিছু থাকে। এবং যখন নেতা কাউকে সিঙ্গারা এবং তোমাকে কি বলে যে 7 আপ যেতে কিছু দেয়, তখন কিন্তু সবাই গিয়ে সামনে দাঁড়ায়। তার মানে খাবারের আগে এবং মাইরের পরে, বিষয়টা হচ্ছে এরকম। দেখেন এখানে কি হইতেছে যে এখানে ফোরেস্ট, এখানে ইলেকট্রন আগে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম ব্যতিক্রমী একটি লেকচার নিয়ে। তো এই লেকচারটা যদি তুমি কমপ্লিট করতে পারো, তুমি এই 25টা এমসিকিউ কমপ্লিট করার মাধ্যমে তুমি 250টা এমসিকিউ করার মতো তোমার সিচুয়েশন তৈরি হবে, বা তোমাকে এসএসসি লেভেলের যে কোনো এমসিকিউ, কেমিস্ট্রি বইয়ের যে কোনো এমসিকিউ তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে দেখো না কেন, তুমি ইনশাল্লাহ কভার করতে পারবা। এখন স্যার এটা কিভাবে হবে, যে আপনি যেই এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট দিয়ে দেখাইছেন, ওই এমসিকিউ গুলো স্যার আমরা তাড়াতাড়ি করে আমাদের পিডিএফ দিয়ে দেন, আমরা কি করবো ওই এমসিকিউ গুলাকে মুখস্থ করে ফেলবো এবং আমরা পরীক্ষা ভালো নাম্বার পেয়ে যাবো। বিষয়টা এরকম না। তোমার এই ভিডিওটা দেখতে হলে অবশ্যই অনেক বেশি ধৈর্য থাকতে হবে। যে তুমি যদি ধৈর্য ধরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কমপ্লিট করতে পারো। স্যার ধৈর্য ধরার কথা কেন বলতেছি, তোমাকে যদি আমি জাস্ট 25টা এমসিকিউ পড়ালাম, আর এই 25টা এমসিকিউ তুমি করে ফেলার পর তুমি চিন্তা করলা যে আমি এখন সবগুলো এমসিকিউ পারবো, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে তোমাকে আমি যখন 25টা এমসিকিউ করাবো, এর পাশাপাশি আমি অনেকগুলো কথা বলবো, অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করবো, যে টপিকগুলো অবশ্যই তোমাকে বুঝতে হবে, এবং এর জন্য তোমার অনেক বেশি ধৈর্য থাকতে হবে, এবং তোমাকে আমার প্রতি বিশ্বাস থাকতে হবে যে না, আমি যদি এই জিহাদ স্যারের এই লেকচারটা দেখি তাহলে হয়তোবা আমি ইনশাআল্লাহ আমি বিশ্বাস স্থাপন করতে পারি যে এই আমার টোটাল কেমিস্ট্রি বইটা আমার রিভাইজ হয়ে যাবে এবং আমি সবগুলো এমসিকিউ গুলোকে শিখতে পারবো। এই বিশ্বাস নিয়ে তোমাকে জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত একদম ভিডিওটা স্কিপ না করে আমার সাথে দেখতে হবে, ফুল ফোকাস ওয়েতে। এখন তুমি যদি জাস্ট এই তাগিদ নিয়ে আসো যে আমি জাস্ট 25টা এমসিকিউ শিখবো, তাড়াতাড়ি করে কতক্ষণে সলভিং করে শেষ করে চলে যাবো, তাহলে কিন্তু তুমি শিখতে পারবে না। আমি তোমাকে এটাই বলবো যে তুমি যদি ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কমপ্লিট করতে পারো, এবং আমি আনুষঙ্গিক যে সকল কথাগুলো বলবো এই কথাগুলো যদি তুমি বোঝার চেষ্টা করো, তাহলে ইনশাআল্লাহ তোমার কোনো সমস্যা থাকবে না। আমি কথা বাড়াবো না, আমি সরাসরি পড়া চলে যাবো। তোমরা জানো যে আমি চেষ্টা করে যাচ্ছি তোমাদের জন্য যত সহজ হবে জটিল এবং কঠিন বিষয়গুলোকে উপস্থাপন করা যায়। তো তারই ধারাবাহিকতা আমার আরেকটি নতুন ক্লাস। তো দেখো, আমি যদি প্রথম এমসিকিউটার দিকে একটু তাকাই, তো এখানে বলছে কোন মৌলের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান। এখানে আমাকে প্রত্যেকটার ক্ষেত্রে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান বলছে। তো এখানে কে কে স্যার আছে অপশনে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ক্লোরিন। তো এখন প্রত্যেকটার ভিতরে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, যেমন সোডিয়ামের ক্ষেত্রে 11, পটাশিয়ামের ক্ষেত্রে 19, ক্যালসিয়ামের ক্ষেত্রে হইতেছে তোমার 20, এবং ক্লোরিনের ক্ষেত্রে কত স্যার? আমরা জানি 17। এগুলো কিন্তু আমরা জানি। আমি যদি একটু লিখে তোমাদেরকে বুঝাই, তো প্রথমে আছে কি সোডিয়াম, তারপরে ধরো তোমার আছে পটাশিয়াম, তারপর আছে তোমার কি ক্যালসিয়াম, আরেকটা আছে তোমার গিয়ে ক্লোরিন। তো প্রত্যেকটার পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা যদি আমি এখানে লিখি, যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা 11, পটাশিয়ামের 19, ক্যালসিয়ামের 20 এবং ক্লোরিনের হইতেছে 17। মনে রাখবা পারমাণবিক সংখ্যা যেই কথা, প্রোটন সংখ্যা একই কথা। পারমাণবিক সংখ্যার প্রথমে আছে প, প্রোটন সংখ্যার প্রথমে আছে প, এভাবে মনে রাখতে পারো। আবার একটা মৌলের পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন সংখ্যাও থাকে যদি এটা চার্জিত বা আধান অবস্থায় না থাকে। যেহেতু এখানে প্রত্যেকটা মৌলই কোনো চার্জিত বা আধান অবস্থায় নাই, তার মানে প্রত্যেকটারই পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা অর্থাৎ এবং নিউট্রন মানে আরেকটা যেটা বললাম যে ইলেকট্রন সংখ্যা, প্রত্যেকটা সমান। মানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই কথা, আর পাশাপাশি এটার ইলেকট্রন সংখ্যা সমান হবে, যেহেতু এটা কোনো চার্জিত নাই। যদি বাই চান্স এরকম হইতো যে সোডিয়াম প্লাস আছে, তো সোডিয়াম প্লাসের ক্ষেত্রে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কিন্তু 11ই থাকতো, এটা কিন্তু চেঞ্জ হইতো না, কারণ পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা চেঞ্জ হইতে পারে না। যদি পারমাণবিক সংখ্যা চেঞ্জ হয়ে যায় বা প্রোটন সংখ্যা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটার সোডিয়াম থাকতো না। মানে এখানে যদি 11 জায়গায় 12 হয়ে যেত, তাহলে সেটা ম্যাগনেসিয়াম হইতো, ওইটার কিন্তু সোডিয়াম থাকতো না। তার মানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা চেঞ্জ হয় না। কিন্তু এই সোডিয়াম প্লাসের ক্ষেত্রে ইলেকট্রন আছে স্যার কয়টা? 10টা, কারণ সোডিয়াম একটা ইলেকট্রন দান কইরা 11টা ইলেকট্রন চাইতে একটা ইলেকট্রন কমাই দিলে এখন সোডিয়াম প্লাসের ইলেকট্রন আছে 10টা। কিন্তু যখন আধান বা আয়নিত অবস্থায় না, যেমন সোডিয়াম প্লাস বা পটাশিয়াম প্লাস হতে পারতো, ক্যালসিয়াম 2 প্লাস হতে পারতো, ক্লোরিন মাইনাস হতে পারতো, এগুলা যেহেতু নাই, তার মানে প্রত্যেকটার পারমাণবিক সংখ্যা যা আছে, প্রোটন সংখ্যা তাই এবং ইলেকট্রন সংখ্যা তাই। পারমাণবিক সংখ্যার প্রোটন সংখ্যা যা কথা এবং ইলেকট্রন সংখ্যা সেইটাই আছে। এখন স্যার আমার আরেকটা ঘেবলা আছে বা আরেকটা প্যাচ আছে, সেই প্যাচটা হইতেছে নিউটন সংখ্যা আমাকে সমান হইতে হবে। এখন স্যার নিউটন সংখ্যা কিভাবে বের করে? নিউটন সংখ্যা বের করতে হইলে তোমাকে অবশ্যই এই সূত্রটা জানতে হইব যে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যাকে প্রকাশ করা হয় এ দিয়া, আর এ সমান সমান হইতেছে তোমার পি প্লাস এন, যেখানে পি মানে হইতেছে প্রোটন সংখ্যা এবং এন মানে হইতেছে নিউটন সংখ্যা। কি কারণে স্যার? আমরা কিন্তু জানি
যে একটা পরমাণুর সমস্ত ভরটা কোথায় স্যার? নিউক্লিয়াসে সঞ্চিত বা নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। এখন নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন। এখন এই প্রোটন আর নিউট্রনকে আমি যোগ করলে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা পাবো। আর চারদিকে যে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনগুলা ঘুরঘুর করতে থাকে, ওই ইলেকট্রনগুলার ভরকে নাকচ করা হয় বা অগ্রাহ্য করা হয়। তার মানে তুমি কি চিন্তা করবা যে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা মানে হইতেছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। তো এখান থেকে তুমি যদি নিউট্রন সংখ্যা বাইর করতে চাও, অবশ্যই কি লিখবা স্যার? তুমি লিখবা বীজগণিত করে a সমান সমান মানে n সমান সমান a মাইনাস p, কিন্তু অবশ্যই লেখা যায়। তো এখান থেকে তুমি যদি চিন্তা করো মানে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করলেই তুমি কিন্তু নিউট্রন সংখ্যা পাইতেছো। এখন তুমি প্রত্যেকটার ভর সংখ্যা তো স্যার আমার জানা লাগবে। আমি যদি একটু লিখে দেই যে সোডিয়ামের ভর সংখ্যা হইতেছে তোমার 23, পটাশিয়ামের হইতেছে তোমার 39, ক্যালসিয়ামের 40 এবং ক্লোরিনের 35.5 গ্রাম। এগুলো হইতেছে পারমাণবিক ভর। এগুলো আমাদের প্র্যাকটিস করতে করতে মনে হয়ে যায়, বা অনেক ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি ডাবল বা ডাবলের চাইতে একটু বেশি। যেমন 11 দোকানে 22, 22 চাইতে একটু বেশি 23, 19 দোকানে 38, 38 চাইতে একটু বেশি 39, বা এটা টোটালি ডাবল হয়েছে। 20 দোকানে 40, আর এটা কি 17 দোকানে 34, 34 চাইতে একটু বেশি মানে 35.5। তো এই বিষয়গুলো আমাদের প্র্যাকটিস করতে করতে বা বলতে বলতে হয়ে যায় বিষয়গুলা, যে আলাদা করে আমরা মুখস্থ করবো হাইড্রোজেন হিলিয়াম নিতে, এরকম না। বিষয়টা করতে করতে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, সমস্যা নাই। এখন কথা হইতেছে যে স্যার আমরা শর্টকাট ওয়েতে যদি চিন্তা করি যে এই 23 থেকে যদি আমি 11 কে মাইনাস করি, যে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা থেকে আমি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে যদি মাইনাস করি, তাহলে কিন্তু আমরা কি পাইতে পারতাছি? নিউট্রন সংখ্যাকে পাইতাছি। তার মানে 23 থেকে 11 মাইনাস করলে কত থাকে? 12। আবার 39 থেকে 19 কে মাইনাস করলে থাকে 20, আবার 40 থেকে 20 কে মাইনাস করলে থাকে 20। এরকম প্রত্যেকটা এটা থেকে মানে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা থেকে তুমি যদি প্রোটন সংখ্যাকে মাইনাস করো, তাহলে তুমি নিউট্রন সংখ্যাটা পেয়ে যাবে। তো প্রত্যেকটারে তুমি নিউট্রন সংখ্যা বাইর করো। এখানে আসতেছে নিউট্রন সংখ্যা 12। তো নিউট্রন সংখ্যা যখন 12 আসতেছে, তো 12 দেখো এই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যার কিন্তু সমান হইতাছে না। তার মানে এইটা হবে না। তোমার ক্যালসিয়ামের ক্ষেত্রে চিন্তা করো, 40 থেকে 20 মাইনাস করলে হবে 20। আবার ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা 20, আবার ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা এখানে 20 আছে। তার মানে এখানে কিন্তু প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা তিনটা কিন্তু মিলে গেছে। কোন ক্ষেত্রে স্যার? ক্যালসিয়ামের ক্ষেত্রে। তার মানে আমার অ্যানসারটা কি হবে? অ্যানসারটা হবে যে নিচের কোনটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান, এটা হবে তোমার কি? ক্যালসিয়ামের ক্ষেত্রে। আর তুমি যদি পটাশিয়ামের কথা চিন্তা করো, এখানে প্রোটন সংখ্যা আছে 19টা, এই 39 থেকে 19 মাইনাস করলে 20 হয়। তো 20 আর 19 এর কথা না। আবার এখানেও তুমি মাইনাস করে দেখবা তোমার 18.5 চলে আসতেছে, যে এটা কিন্তু 17 সমান না। তার মানে এখানে আমার অ্যানসার হবে কি, যে কোন মৌলের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান, এটা হচ্ছে ক্যালসিয়ামের। তারপর যদি আমরা 2 নাম্বার এমসিকিউতে চলে যাই, তো এখানে বলছে যে আয়রন 2+, আয়রন 2+, এখানে লেখা আছে যে সংকেতটিতে ভর সংখ্যা 56। মানে তোমার এরকম দেওয়া আছে, তোমরা দেখতে পেয়েছো স্ক্রিনে, যে উপরে যেটা লেখা ওটা হচ্ছে ভর সংখ্যা। তো আমরা জানি যে ভর সংখ্যা এই যে এদিক দিয়ে লেখা থাকে, যেমন সোডিয়ামের এখানে লেখছে 23। তো আয়রন তোমার কি দেওয়া আছে স্যার? এখানে যে আয়রন এখানে দেওয়া আছে 56, আর এখানে দেওয়া আছে তোমার 26, আর এখানে দেওয়া আছে 2+। তো এখান থেকে আমরা একটু চিন্তা করি যে ভর সংখ্যা স্যার উপরে লেখা থাকে, ঠিক আছে, তো ভর সংখ্যা 56, ওকে রাইট। তারপরে 2 নাম্বার কি বলছে যে ইলেকট্রন সংখ্যা 26। হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এখানে লেখা 26। তো অনেকে বলবে যে স্যার এটাও রাইট, কিন্তু আসলে 2 নাম্বারের ক্লুটা কিন্তু এটা কিন্তু রং। কারণ হইতাছে এখানে কিন্তু আয়রনটা আয়নিত অবস্থায় আছে, এখানে কিন্তু আয়রন 2+ আছে। তো আয়রনের পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক বা প্রোটন সংখ্যার, পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা এক কথা, পারমাণবিক সংখ্যা প, প্রোটন সংখ্যা প। তার মানে পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা এক কথা 26টা, ঠিক আছে। কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু 2টা দান করে দিছে আয়রন। তো 2টা দান করার ফলে এখানে কিন্তু 2টা কমে গিয়ে 24টা হবে। তার মানে আয়রন 2+ এখানে ইলেকট্রন আছে 26টা না 24টা। তার মানে 2 নাম্বার কথাটা ভুল। এবং 3 নাম্বার কথা বলছে নিউট্রন সংখ্যা 30। তোমাকে বলছিলাম যে এটা থেকে এটা মাইনাস করবা, তাহলে তুমি নিউটন সংখ্যা পাইবা, এই যে শর্টকাট ওয়েতে। তো 56 থেকে 26 কে মাইনাস করলে তুমি পেতেছো 30। তার মানে তোমার 3 নাম্বারটা সত্য। মানে এখানে आंसर হবে কি 1 ও 3। আমি এগুলো লিখি নাই যে নিচের কোনটি সঠিক, 1 ও 2, 1, 2, 3, তারপর 2 ও 3 এগুলো লিখি নাই, কিন্তু তুমি চিন্তা করো এখানে 1 আর 3 সঠিক হবে। তুমি দেখতে পাবে ক খ গ ঘ এখানে কোনো একটা অবস্থায় 1 ও 3 দেওয়া আছে। আই থিংক তোমরা এগুলো বুঝতে পারতেছো। আমার জাস্ট মেইন টার্গেট হইতেছে তোমাদেরকে বোঝানো বা সঠিকভাবে জিনিসগুলোকে ধরিয়ে দেওয়া। এখন কথা হইতেছে যে আমি কিন্তু এখানে কোনো জ্ঞানমূলক টাইপের প্রশ্ন রাখি নাই। জ্ঞানমূলক মানে নিচের কোনটা বা এরকম মুখস্থ টাইপ প্রশ্ন রাখি নাই। তোমাদেরকে যেগুলো বুঝাইতে হবে এই টাইপগুলোকে আমি রাখছি, এবং ইনশাআল্লাহ এই টাইপগুলোর ভিতরে তোমাদের কমন পড়বে। এখন তারপরে এমসিকিউটা যদি আমরা দেখি যে ম্যাঙ্গানিজ 2+ এর m শেলে কয়টা ইলেকট্রন বিদ্যমান। এখন স্যার m শেলে বুঝতে হলে অবশ্যই আমাদের k l m n এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। তো স্যার k l m n এগুলা কি? k মানে হইতাছে প্রথম শক্তি স্তর, l মানে হইতাছে দ্বিতীয় শক্তি স্তর, m মানে হইতাছে তৃতীয়, এবং n মানে হইতাছে চতুর্থ শক্তি স্তর। তো আমরা পড়ছিলাম যে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল। তো রাদারফোর্ড পরমাণু মডেলে কোনো শক্তিস্তর সম্পর্কিত ধারণা ছিল না, কিন্তু বোর পরমাণু মডেলে কি ছিল স্যার? শক্তিস্তর সম্পর্কিত ধারণা ছিল। তো শক্তিস্তর সম্পর্কিত ধারণার ভিতরে কি বলছে যে বোর সাহেব
পর্যায়গুলোকে কে এল এম এন এগুলো শেপে ভাগ করছে। তার মানে প্রথম শক্তি স্তরকে বলা হইতেছে কে, দ্বিতীয় শক্তি স্তরকে এল, এরভাবে পর্যায়ক্রমে আগাইছে। আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা চিন্তা করি যে 1s2 2s2 2p6, এখানে 1 মানে হচ্ছে কে শেল, তারপর 2 টুর ঘরে বা 2 নম্বর শক্তি স্তরে গেলে এর পরে এল, তারপরে এম, তারপরে এন, এভাবে আগাইতেছে। তো আমাকে প্রশ্নটা বলছে যে ম্যাঙ্গানিজ 2 প্লাস, ম্যাঙ্গানিজ 2 প্লাস এর এম শেলে কয়টা ইলেকট্রন বিদ্যমান? এখন তুমি বলো তো এম শেল মানে কি? কে এল এম মানে 3 নম্বর শক্তি স্তর, মানে ম্যাঙ্গানিজের 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা আছে? তো ম্যাঙ্গানিজ কিন্তু জাস্ট ম্যাঙ্গানিজ বলে না, এখানে কিন্তু অবশ্যই ম্যাঙ্গানিজ 2 প্লাস বলছে। তো আমরা যদি একটু চিন্তা করি যে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখতে চাই, তো ম্যাঙ্গানিজ হইতেছে তোমার 25 ইলেকট্রন, মানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 25টা, তার মানে ইলেকট্রন সংখ্যা 25টা আছে, খুব ভালো কথা। কিন্তু এখানে স্যার আমরা ম্যাঙ্গানিজ 2 প্লাস বলছে। তো আমরা যদি ম্যাঙ্গানিজ 2 প্লাস এর ইলেকট্রন বিন্যাসটা করি, তুমি একটু খেয়াল করো যে আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি 1s2 2s2 2p6 3s2 3p6 3d, তারপরে কি লিখলাম স্যার 4s। তো এখন কথা হইতাছে যে আগে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে তারপর উচ্চ শক্তি স্তর ইলেকট্রন যাবে। তো আগে এইটা পূর্ণ কইরা তারপরে বাকি আছে কয়টা? 18টা, আর 2টা 20টা, আর হইতাছে তোমার 5টা, এই গেল 25টা। আমি কার ইলেকট্রন বিন্যাসটা করছি? আমি কিন্তু জাস্ট ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসটা করছি, আমি কিন্তু এখনো ম্যাঙ্গানিজ 2 প্লাস এর ইলেকট্রন বিন্যাসটা করি নাই। কি কারণে? এই যে 18টা আর 2টা 20টা আর 5টা 25টা, কিন্তু আমার তো এখানে স্যার 2টা ইলেকট্রন দান করে দিছে, 2টা ইলেকট্রন আমার এখানে কি করে দিছে? দান করে দিছে। তো 2টা ইলেকট্রন দান করে দিলে এই সর্বশেষ শক্তি স্তর থেকে 2টা ইলেকট্রন চলে যাবে। এখন অনেক স্টুডেন্ট চিন্তা করেছে, স্যার আমরা তো আগে 4s কে ইলেকট্রন খাওয়াইছি, 4s কে ইলেকট্রন খাওয়াইয়া তারপরে আমি 3d তে গেছি। হ্যাঁ, এটা কত সত্য যে আগে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে তারপর উচ্চ শক্তি স্তরে গেছে, কিন্তু বিষয়টা হইতাছে যে খাওয়ানোর আগে মাইরের পরে একটা কথা প্রচলিত আছে যে খাবারের আগে এবং মাইরের পরে, খাবারের আগে মাইরের পরে বিষয়টা কি? যে তুমি যখন নেতার পিছে পিছে গেছো, আমি বলতেছি না তোমাকে যাইতে, কিন্তু এক্সাম্পল দেওয়ার সুবিধার্থে বলতেছি যে নেতা যখন মাইর খাবে তখন তুমি কি করবা? বা সত্যি করতে কি হয় যে নেতা যখন মাইর খায় তখন নেতাকে বাঁচানোর মতো কেউ থাকে না, তখন সবাই পিছে থাকে। এবং যখন নেতা কাউকে সিঙ্গারা এবং তোমাকে কি বলে যে 7 আপ জাতীয় কিছু দেয়, তখন কিন্তু সবাই গিয়ে সামনে দাঁড়ায়। তার মানে খাবারের আগে এবং মাইরের পরে বিষয়টা হচ্ছে এরকম। দেখেন এখানে কি হইতেছে যে এখানে 4s, এখানে ইলেকট্রন আগে গেছে, ইলেকট্রন আগে গেছে, তারপরে 3d তে ইলেকট্রন পরে গেছে। তোর সর্বশেষ শক্তি স্তর কিন্তু উ, তার মানে আমরা জানি সর্বশেষে যেটা থেকে ইলেকট্রন, মানে সর্বশেষে যেখানে ইলেকট্রন গেছে সেখান থেকে ইলেকট্রন যাওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু 3d থেকে যায় না, এখানে কিন্তু 4s থেকে যায়। মানে এই বিষয়টা হচ্ছে সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন গুলাকে অপসারণ করা হয়। এখন যারা একটু ধরো মোটামুটি পারে বা হালকা পাতলা পারে, তারা কি করে? তারা কিন্তু এই জিনিসটা ভুল করে না, তারা চিন্তা করে যে লাস্টে আছে আমার এটা থেকে আমার ইলেকট্রন চলে গেল। কিন্তু যারা একটু ধরো একটু ভালো করে বোঝে বা জিনিসগুলোকে ভালো করে পারে, তারা চিন্তা করে যে স্যার এখানে তো এটা পূর্ণ হয়ে এটাই গেছিল, তার মানে লাস্টে এটাই গেছে, তার মানে আমি এটা থেকে ইলেকট্রন অপসারণ করব। তো বেশি পাইতারি বা বেশি বসতে গেলে কিন্তু আবার ভেজাল আছে, তার মানে বেশি বসতে হইব, কিন্তু মিডিয়াম বেশি বোঝা যাবে না, ভালো মতো বসতে হইব, ঠিক আছে? এখন বিষয়টা হইতেছে কি যে আমার এখান থেকে 2টা ইলেকট্রন চলে গেল। তো 2টা ইলেকট্রন চলে গেলে আমার এখানে বাকি আছে কি স্যার? কে এল এম, এম শেল মানে 3 নম্বর শক্তি স্তর। তো 3 নম্বর শক্তি স্তর তুমি গুণে দেখো, 2 আর 6 8, 8 আর 5 হইতেছে 13টা, মানে ম্যাঙ্গানিজ 2 প্লাস এর এম শেল এই 3 নম্বর শক্তি স্তরে কি বলা হইতেছে? এম শেল। তো ম্যাঙ্গানিজ 2 প্লাস এর এম শেলে 13টা ইলেকট্রন আছে, ম্যাঙ্গানিজ 2 প্লাস এর এম শেলে 13টা ইলেকট্রন আমরা দেখতে পাইতেছি, ঠিক আছে? তো এখন কথা হইতেছে যদি স্যার আমার এই ম্যাঙ্গানিজ 2 প্লাস না বললে অন্য কিছু তো বলতে পারতো, ধরো তোমার এখানে বললো আয়রন, ঠিক আছে? ধরো আয়রন 2 প্লাস বলছে, তো আয়রনের কত স্যার? 26। তো আমরা যদি আয়রন দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে আমার কি রকম হইতে পারতো? তো আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s লিখলাম, তারপরে এটা পূর্ণ করে এটা যাব, তার মানে এখানে গেল 6টা। ভালো কথা। তখন তুমি চিন্তা করো যে আমার তো আয়রনের ইলেকট্রন বিন্যাস করছে, আমি তো আয়রন 2 প্লাস করি নাই স্যার। তো 2 প্লাস করতে গেলে আমার কি করতে হবে? সর্বশেষ শক্তি স্তর থেকে 2টা ইলেকট্রনকে আমি কেটে দিলাম। তো আমার এই যে এইখানে আছে বাকি কয়টা? তুমি গুণে দেখো, 6 আর 6 12 আর 2 14টা, মানে এখানে আয়রনের, মানে আয়রন 2 প্লাস এর এম শেলে 14টা ইলেকট্রন আছে। এখন যদি আয়রন 2 প্লাস না হইয়া আয়রন 3 প্লাস হইতো, সেক্ষেত্রে কি হইতো? এখানে যদি জাস্ট আমি এখানে মুছা দেই যে আয়রন আমি 3 প্লাস দিলাম, তো এখান থেকে আরো একটা ইলেকট্রন কাটা যেত, মানে এখান থেকে 2টা গেছে, আরো একটা যাইব, মানে 3টা যাইব টোটাল। তো এখানে D6 এর জায়গায় D5 চলে আসবো। তখন তোমার কিন্তু আয়রন 3 প্লাস এর এম শেলে এই ম্যাঙ্গানিজ 2 প্লাস এর মতোই 13টা ইলেকট্রন থাকতো। তো তোমাকে প্রশ্নটা পেঁচায় গোছায় দিতে পারে, আয়রন 2 প্লাস দিয়ে দিতে পারে, আয়রন 3 প্লাস দিতে পারে, বা অন্য কোনো মৌল দিয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি এভাবে ইলেকট্রন বিন্যাস করবা, তারপরে আধান বা চার্জ গুলাকে এখান থেকে ইলেকট্রন গুলাকে সরাই দিবা। প্রথমে তুমি সর্বশেষ শক্তি স্তর থেকে সরাইবা, তারপরে তুমি আবার রিপিটলি আরেকটু করে আগায়া আরেকটু সরাই দিবা। তো সরাই দেওয়ার পরেই তারপর তুমি গুণা দেখবা যে কে এল এম বা কোন শেলের কথা বলছে, সেই শেলের ভিতরে আমার কয়টা ইলেকট্রন আছে। দ্যাটস ইট। তারপরে কি তোমাকে বলছে যে
3D ও 4P এর ক্ষেত্রে, মানে 3D এবং 4P এর ক্ষেত্রে উভয়ের n প্লাস n এর মান সমান, n এর মান সমান। তো 3D আর 4P এর ক্ষেত্রে আমরা চিন্তা করি, তো 3D স্যার লিখলাম, আমি লিখলাম 3D, আবার আমি লিখলাম 4P। তো তুমি একটু চিন্তা করো n প্লাস n কোনগুলা স্যার? n মানে কি? n মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা একদম প্রধান শক্তি স্তরের যে মানটা। তো এখানে 3D এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম নাম্বার বা n এর মান হইতেছে 3, একদম সহজ কথা। আর এখানে 4P এর ক্ষেত্রে n এর মান হইতেছে 4। এই n এর মান বাইর করা কোনো কঠিন বিষয় না, একদম সহজে বাইর করা যায়। আর l এর মানগুলো স্যার কি? l এর মান হইতেছে 0 সহ n-1 পর্যন্ত। এটা আবার বিষয়টা কিরকম কথা? আমি যদি তোমাকে বলি যে স্যার আমার কোনো শক্তি নাই, আমি একটু ডিপলি ব্যাখ্যা দিতেছি না, আমি একদম সহজভাবে বুঝাই যে আমার কোনো শক্তি নাই, মানে আমার শক্তির পরিমাণ কত? 0। তার মানে শক্তির পরিমাণ শুরু হয় 0 থেকে। তো তুমি জানো যে অরবিটাল গুলা কি কি আছে? s p d f। তা আমার কোনো শক্তি নাই, মানে আমার শক্তির মান হইতেছে তোমার কত? 0। তারপরে কি 1, তারপরে কি 2, তারপরে কি 3। তার মানে s এর ক্ষেত্রে 0, p এর ক্ষেত্রে 1, d এর ক্ষেত্রে 2 এবং f এর ক্ষেত্রে 3। এগুলো হইতেছে স্যার কার মান? l এর মান। তুমি চিন্তা করো এই d এর ক্ষেত্রে l এর মান কত? d এর ক্ষেত্রে হইতেছে তোমার কত? এই যে 2। তার মানে তুমি এখানে দিলা যে এই d এর ক্ষেত্রে তোমার এখানে l এর মান হইলো কত? 2। আর তুমি যদি এখানে চিন্তা করো যে এই p এর ক্ষেত্রে l এর মান কত স্যার? 1। তো তুমি যদি এখানে n আর l যোগ করো, যেখানে 3 আর 2 যোগ করলে 5, এখানে 4 আর 1 যোগ করলে কত? 5। মানে এই 3D এবং 4P দুইটার ক্ষেত্রেই n প্লাস l এই দুইটা মান কি সমান হয়ে গেছে। এখন স্যার আমরা তো জানি যে n প্লাস l মানে কি শক্তি মাত্রা বা শক্তিকে নির্ধারণ করে, যে আউটবাউন্ড নীতি অনুসারে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে তারপরে ইলেকট্রন সমূহ উচ্চ শক্তি স্তরের দিকে ধাবিত হয়। এখন কথা হইতেছে স্যার আমার এই দুইটা শক্তির মান হয়তো 5 5 এরকম হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমি কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? সেই ক্ষেত্রে তোমার প্রধান কোয়ান্টাম নাম্বার বা n এর মান যেটার কম ওইটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপর n এর মান যেটা বেশি ওইটাতে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তো এখানে তুমি দুইটাতেই যেহেতু তোমার শক্তির মান n প্লাস l এর মান 5 5 কইরা, তো এক্ষেত্রে আগে তোমার 3D তে যাবে ইলেকট্রন, তারপরে তোমার 4P তে যাবে ইলেকট্রন। বুঝতে পারছি? তো তোমাকে এখানে বলছিল যে উভয়ের ক্ষেত্রে n প্লাস l এর মান সমান। ওকে, রাইট। 2 নাম্বার কথা, ইলেকট্রন 3D অরবিটাল আগে প্রবেশ করবে, এইটাও সঠিক। কারণ এই 3D এবং 4P দুইটার ক্ষেত্রে n প্লাস l এর মান সমান হইলেও বা শক্তির মান 5 5 সমান হইলেও যেহেতু 3 কম এবং 4 বেশি, তার মানে 3D তে আগে যাবে তারপরে 4P তে যাবে। আর তারপরে তোমার 3 নম্বরে বলছে ইলেকট্রন 4P অরবিটাল আগে প্রবেশ করবে, এটা কিন্তু সঠিক না, কারণ 1 ও 2 সঠিক এখানে। ঠিক আছে? কারণ 3D অরবিটাল আগে গেলে আবার 4P তে আগে যাবে কিভাবে? তারপরে তোমার 5 নম্বরে বলছে যে একটি মৌল, মানে x একটি মৌল যার একটি পরমাণুর ভর 3.985 × 10⁻23 গ্রাম, x এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? এখন আপেক্ষিক পারমাণবিক ভর স্যার কিভাবে বের করা যায়? এটা মূলত দুইটা টেকনিকে বের করা যায়। একটা হইতেছে শতকরা সংযুক্তি থেকে, ওইটা হইতেছে একটু পরে আমি বলতাছি। আর আরেকটা হইতেছে যে আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে, যে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 দিয়া। এখন স্যার এই বিষয়টা কি? যে কার্বন 12 তো একটা আইসোটোপ। এখন আইসোটোপ সম্পর্কিত তোমরা ধারণা থাকার কথা তোমাদের, যেমন আইসোটোপ মানে কি? আইসো মানে হইতেছে এক, একই। আইসো শব্দের অর্থ কি? আইসো শব্দের অর্থ হইতেছে একই। তো আইসোটোপ লাস্টে আছে কি স্যার? লাস্টে আছে প, লাস্টে আছে প। তার মানে আইসোটোপ মানে হইতেছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই, কিন্তু নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা আলাদা হয়। যেমন তোমাদেরকে যদি আমি বলি যে ক্লোরিন 35 আর এটা কি বললাম স্যার? ক্লোরিন 37। তো সেই ক্ষেত্রে তোমাদের এইটার কি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা 17, এইটাও তো ক্লোরিনই, তার মানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা তো চেঞ্জ হবে না। এখন ক্লোরিন যদি 18 হয়ে যেত, এটা তার ক্লোরিনই থাকতো না। ক্লোরিন যদি 16 হয়ে যেত পারমাণবিক সংখ্যা, তার ক্লোরিন থাকতো না, ওইটা তো আর্গন হয়ে যেত বা ওইটা তো সালফার হয়ে যেত। 17ই থাকবে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এটা কি থাকবে স্যার? এটা ফিক্স থাকবে। এখন স্যার এখানে লিখছি 35, এখানে লিখছি 37, মানে এখানে 35 ভর সংখ্যা আর এখানে 37 ভর সংখ্যা, মানে একই প্রোটন সংখ্যা বা একই পারমাণবিক সংখ্যা, এইটাই হইতেছে পরস্পরের আইসোটোপ। এখন যদি আমি তোমাকে বলি যে এই ক্লোরিন 35 এর প্রকৃতিতে শতকরা পর্যাপ্ততার পরিমাণ হইতেছে তোমার 75%, এবং এই 37 ক্লোরিনের প্রকৃতিতে শতকরা পর্যাপ্ততার পরিমাণ হইতেছে বা শতকরা পাওয়া যায় হইতেছে তোমার 25%। স্যার এটাকে আমি কিভাবে মনে রাখছি? তুমি কি চিন্তা করো যে 35 এটা হইতেছে মানটা কম আর 75 মানটা বেশি, আবার এখানে 37 মানটা কম, মানটা বেশি, আর এখানে 25 মানটা কি কম। তো এইভাবে তুমি মনে রাখতে পারো যে 75 আর 25 মিলে কত হইতেছে? টোটালি 100 হইতেছে। আর টোটাল একটা কিছুর পরিমাণ তো অবশ্যই 100 হবে, মানে পার্সেন্টেজ মানে হইতেছে সম্পূর্ণটার পরিমাণ 100 হবে। তো এভাবে একটা যদি 75 হয় আর একটা 25 হবে, তো কমেরটার জায়গায় বেশি আর বেশিরটার জায়গায় কম, এভাবে তুমি কম্পেয়ার করে মনে রাখতে পারো। তো এই
35 ক্লোরিনের শতকরা পর্যাপ্ততার পরিমাণ 75% এবং 37 ক্লোরিনের শতকরা প্রকৃতিতে পর্যাপ্ততার পরিমাণ হইতেছে 25%। তো এখান থেকেও কিন্তু আমরা ক্লোরিনের যে আপেক্ষিক পারমাণবিক ভর তোমার কত 35.5 এটা কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারি। তোমার প্রশ্ন এটা বলছে, আমি একটু পরে করে দিচ্ছি, আগে এটা করাই দিই যেহেতু এটা বলতাছি। এখন তোমার কি বের করতে হবে যে আপেক্ষিক পারমাণবিক ভর, তুমি এনে লিখতে পারবো যে আপেক্ষিক পারমাণবিক ভর। তো স্যার কিভাবে বের করবা, দেখো যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান তুমি লিখবা কি যে প্রত্যেকটার যে এখানে তোমার প্রকৃতিতে শতকরা পর্যাপ্ত পরিমাণ 35 এর জন্য 75%, তো তুমি লিখবা 35 ইনটু 75 প্লাস এখানে তোমার কত 37 ইনটু 25, মানে প্রত্যেকটার 35 ক্লোরিনের জন্য 35 সাথে 75 গুণ এবং 37 ক্লোরিনের জন্য 37 সাথে 25 গুণ, আর টোটালটাকে তুমি 100 দ্বারা ভাগ করে দিবা, কারণ পার্সেন্টেজকে তুমি ভাঙাইতেছো, এভাবে মনে রাখবা। তাহলে তুমি ক্যালকুলেট করে দেখবা 35.5 পাইতেছো। তো 35 ইনটু 75 এটা একটা মান, এটার সাথে যোগ করব 37 ইনটু 25, ক্যালকুলেশন করলে যে মানটা আসলো ওইটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে 35.5 চলে আসতেছে। তো এখানে চলে আসতেছে 35.5 গ্রাম। তার মানে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু আমি একটু আগে এমসিকিউতে প্রথম এমসিকিউতে লিখছিলাম 35.5 গ্রাম, এটা কিন্তু আমার চলে আসলো। তো এটা হচ্ছে প্রকৃতিতে শতকরা পর্যাপ্ততার পরিমাণ থেকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটাকে বাইর করে নিয়ে আসতে পারি। আবার কিন্তু আমরা কি বলছিলাম যে যে একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12 ভাগের একাংশ ওই সূত্রের মাধ্যমে কিন্তু বের করতে পারি। মানে যখন তোমার একটা পরমাণুর ভর দেওয়া থাকবে ওই একটা পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপ, যেমন তোমার এই যে এখানে লিখছি ক্লোরিন 35, তো লিখলাম কার্বন লিখছি, এখানে আমি 12 লিখছি, তো এটাকে বলা হইতেছে কার্বন 12 আইসোটোপ। যেমন ক্লোরিন 35 বা 35 ক্লোরিন একটা আইসোটোপ, 37 ক্লোরিন একটা আইসোটোপ, ঠিক সেরকম কার্বন 12 এটা একটা আইসোটোপ। তো কার্বন 12 আইসোটোপের বা এটাকে এভাবে লিখি যে কার্বন 12 এভাবে লিখি। তো কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের অর্থাৎ একটা পারমাণবিক ভর আছে, কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12 ভাগের এক অংশ, মানে এটার 12 ভাগের এক অংশই হইতেছে তোমার কি এই মানটা হইতেছে কার্বন 12 আইসোটোপের 12 ভাগের এক অংশের মান হইতেছে 1.66 ইনটু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। তো এই মানটা দিয়া আমরা একটা পরমাণুর ভরকে যদি ভাগ করি তাহলে আমার সংশ্লিষ্ট বা উদ্দিষ্ট যে মৌলটা থাকবে বা যে এলিমেন্টটা থাকবে ওইটার আপেক্ষিক পারমাণবিক ভরটা বাইর হয়ে যাবে। তো এখন আমার যেই একটা পরমাণুর ভর দেওয়া আছে কত 3.985 গ্রাম, আচ্ছা ইনটু 10 টু দি পাওয়ার -23, অবশ্যই যে মানটা দেওয়া থাকবে সেই মানটাকে তুমি ব্রেকেট ইউজ করে করবা ক্যালকুলেটরে, না হলে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তুমি লিখবা 3. ব্রেকেট দিয়া 3.985 is multiply with 10 to the power -23 is divided by bracket 1.66 into 10 to the power -24, that means তোমার চলে আসছে 24.00। তো 24.00 মানে হইতাছে তোমার কত একদম 24, তুমি দাগায় দিতে পারবা, তার মানে তোমার आंसर হবে ক মানে 24 গ্রাম। আপেক্ষিক পারমাণবিক ভরের মান বের করলাম কত স্যার 24 গ্রাম। আই থিংক তোমরা বুঝতে পারছো। তারপরে কি স্যার আমি সূত্রটা লিখলাম না, যে সূত্র তুমি লিখতে পারতা যে একটি পরমাণুর ভর ভাগ নিচে লিখবা কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12 ভাগের এক অংশ, আমি জাস্ট ক্যালকুলেশনটা করে দিছি। তারপরে কি নিকেলের পর্যায় সারণীতে অবস্থান নিচের কোনটা, তো নিকেল হইতেছে তোমার 28, মানে নিকেলের পারমাণবিক সংখ্যা বা প্রোটনের সংখ্যা হইতেছে 28। তো এটার আমাদের কি করতে হবে অপোজিট সারণীতে অবস্থান বের করতে হবে। তো অপোজিট সারণীতে যদি কার অবস্থান বের করতে হয় তাহলে আমাদের অবশ্যই সেটার ইলেকট্রন বিন্যাস আগে করতে হইব। তো স্যার ইলেকট্রন বিন্যাস থেকে আমরা মৌলের পর্যায় সারণীতে অবস্থান বের করতে পারি। পর্যায় সারণীতে অবস্থান বের করা মানেই হইতেছে তোমার পর্যায় বের করা এবং গ্রুপ বের করা। যেমন তোমাকে যদি আমি বলি যে তোমার বাসস্থান কোথায়, সেক্ষেত্রে তুমি কি বলবো যে আমি অমুক জেলার বা অমুক বিভাগের অমুক জেলার অমুক উপজেলা এরকম জায়গায় থাকি। ঠিক সেরকম তোমার একটা পর্যায়তে তোমার একটা মৌলের অবস্থান বের করতে হলে তার পর্যায় এবং গ্রুপ বের করতে হবে। পর্যায় এবং গ্রুপ বের করতে পারলেই তুমি ওই মৌলটা কোথায় আছে সেটা কিন্তু সুনির্দিষ্টভাবে বলে দিতে পারবা। তো পর্যায় সারণীতে অবস্থান মানেই হইতেছে তোমার গ্রুপ এবং পর্যায় বের করা। দেখো তুমি যদি সত্যিকার অর্থে ফুল ফোকাস হইতে পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারো, তুমি এখান থেকে শুধুমাত্র এমসিকিউ না আমি এভাবে বুঝাইতেছি যে তোমার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা টপিক যাতে তুমি সৃজনশীল তোমার যাতে অনেকটা হেল্প হয়। এখন এই সৃজনশীল যদি এখান থেকে বানাই, সৃজনশীল কি আসমান থেকে দিয়ে দিব? অবশ্যই আসমান থেকে দিব না, তোমার এই টপিকগুলোকে সৃজনশীল আকারে দিব। ঠিক আছে, তো এই কারণে বলতেছি তুমি ফুল ফোকাস হয়ে ভিডিওটা দেখতে থাকো। এখন কথা হচ্ছে নিকেল, আমরা যদি চিন্তা করি যে নিকেলের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 28। তো এখন যদি আমরা নিকেলের ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। তো আগে নিম্ন শক্তি স্তর পূর্ণ করবে স্যার। তো এখানে 2 পূর্ণ কইরা তোমার গেল কয়টা, এখানে চলে গেছে হইতাছে তোমার 18টা 2টা 20টা, তার মানে এখানে বাকি আছে 8টা 28টা। এখন তুমি চিন্তা করো যে এখানে আমার
আমি যদি এখানে পর্যায় চিন্তা করি যে নিকেলের পর্যায় কত, নিকেলের পর্যায় হবে একদম সুন্দর মতো 4, মানে পর্যায় সর্বশেষ শক্তি স্তর 4 আমরা স্পষ্ট দেখতে পেরেছি। তো পর্যায় বের করা একদম সহজ। আর স্যার গ্রুপ বাইর করবো কিভাবে? তো গ্রুপ বাইর করার হইতেছে তোমার 3টা রুলস আছে। গ্রুপ বাইর করার কয়টা রুলস আছে স্যার? 3টা। একটা হইতাছে যদি তোমার ডি আর এস এরকম একত্রে থাকে তখন তুমি ডি আর এস কে যোগ করবে, মানে এটার জন্য কত আমি সেটাকে বের করে দেখাই। এখানে ডি এর ভিতরে ইলেকট্রন আছে 8টা আর এখানে এস এর ভিতরে ইলেকট্রন আছে 2টা, তো তোমার যোগ করলে হয়ে গেল 10। তার মানে পর্যায় হইতেছে 4 নিকেলের জন্য এবং গ্রুপ হইতেছে 10। এখন কথা হইতেছে যদি আমার এরকম হয় যে তোমার ডিআরএস একত্রে থাকে, সেক্ষেত্রে তুমি ডিআরএস কে জাস্ট যোগ করবা। কি কারণে স্যার? তুমি যদি চিন্তা করো তোমার 3D আগে বসে ছিল আর 4s পরে বসে আছে, মানে 3D প্লেট নিয়ে বসে আছে তোমার সামনে আর 4s ও বসে আছে। আর তুমি করলা কি, 4s কে আগে খাবারটা খাওয়াইলে তারপর তুমি 3D কে খাবারটা দিতে আসছো। তুমি কিন্তু এখানে 3D এর সাথে একটু সামঞ্জস্যপূর্ণ করো নাই বা সঠিক অধিকার তুমি এখানে 3D কে দাও নাই। যেমন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে তোমার এখানে বৈষম্য করা হয়েছে, এখানে 3D এর সাথে কি করা হয়েছে? অবশ্যই বৈষম্য করা হয়েছে। তুমি 3D কে না দিয়া 4s এর কাছে চলে গেছো, তো 4s কে খাওয়াইয়া তারপর তুমি 3D এর কাছে আসছো। এখন তুমি যখন গ্রুপ বাই করবা তখন তুমি একটু চিন্তা করবে যে না 3D তো আমি খাবারটা দেই নাই, এই কারণে আমি যখন গ্রুপ বাই করছি তখন কিন্তু তোকে আমি আগে কাউন্ট করছি, মানে ডি কেও কাউন্ট করছো তুমি, এস কেও কাউন্ট করছো। যদি এরকম হয়তো যে 1:, ধরো তুমি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা চিন্তা করো, সোডিয়ামের কত? সোডিয়ামের হইতেছে তোমার গিয়া 11, হ্যাঁ। তো সোডিয়াম তুমি লিখলা যে সোডিয়ামের 11, তুমি লিখতেছো কি 1s2 2s2 2p6, তারপরে কি স্যার 3s1 2 4 10 11। এখন তুমি চিন্তা করো এখানে কিন্তু পি আর এস আছে, পি আর এস কে একত্রে যোগ হইব না, কারণ তুমি তো সিস্টেম ওয়াইজ গেছো যে এটা পূর্ণ করে এটাতে ইলেকট্রন প্রবেশ করাইছো, কারণ নিম্ন শক্তি স্তর পূর্ণ করে উচ্চ শক্তি স্তরে গেছে, আব্বু নীতি অনুসারে মানছো। তো এখানে কিন্তু আর কেউ রাগ গোসা করে নাই, তো সেক্ষেত্রে কিন্তু তুমি আর পি আর এস যোগ করবা না, জাস্ট তুমি এখানে এস যেটা আছে এইটাই কিন্তু তোমার গ্রুপ নাম্বার হয়ে যাবে। যে এখানে ইলেকট্রন আছে একটা, তো সোডিয়ামের গ্রুপ নাম্বার হইতেছে 1 নাম্বার গ্রুপে, আর সোডিয়ামের পর্যায় হইতেছে 3 নাম্বার পর্যায়ে, এটা তুমি বলতে পারতেছো। কিন্তু যখন তোমার ডি আর এস এরকম আছে তখন কিন্তু তোমার কি হইতেছে যে ডি কে তুমি উপেক্ষা করে এস এর কাছে গেছো, তার মানে তখন তোমার কি করতে হবে? ডি আর এস একত্রে যোগ করতে হবে। তার মানে আমরা কিন্তু ইতিমধ্যে 2টা রুল শিখে গেছি। জাস্ট এস এ যদি ইলেকট্রন গিয়ে পৌঁছায় তখন ওইটাই কি তার গ্রুপ নাম্বার হয়ে যাবে। যদি ডি আর এস একত্রে থাকে সেক্ষেত্রে তোমার ডি কে এবং এস কে যোগ করলেই বা ডি এবং এস এর যে ইলেকট্রন সংখ্যাগুলো আছে ওই ইলেকট্রন সংখ্যাগুলোকে যোগ করলে তুমি গ্রুপ নাম্বার পাইবা। আরেকটা রুলস হইতেছে তোমার এস আর পি যদি একত্রে থাকে, যে এস এবং পি যদি একত্রে থাকে এই দুইটার ইলেকট্রন সংখ্যাকে তুমি যোগ করবা, এর পাশাপাশি এর সাথে একটা 10 যোগ করে দিবা। ধরো তোমার অ্যালুমিনিয়াম আছে, তো অ্যালুমিনিয়াম যদি হইতো তোমার হইতো এখানে 13, তখন তুমি কি লিখতা 1s2 2s2 2p6 3s2 এবং 3p1 তুমি লিখতা। তো এখানে তুমি চিন্তা করো এখানে কিন্তু s আর p একত্রে আছে, সেক্ষেত্রে s এর ভিতরে ইলেকট্রন আছে 2টা এবং p এর ভিতরে আছে একটা, তো 2 আর 1 কে যোগ করলে 3, এই 3 এর সাথে আবার এক্সট্রা আমার 10 যোগ করতে হইতো, তার মানে 13। তো অ্যালুমিনিয়ামের পর্যায় সংখ্যা একদম সহজ কথা যে 3, অ্যালুমিনিয়ামের পর্যায় সংখ্যা হইতেছে 3, কিন্তু গ্রুপ সংখ্যা হইতো স্যার s এবং p, ইলেকট্রন সংখ্যা দুইটাকে যোগ করলাম 3 হইলো এবং এটার সাথে এক্সট্রা আরো 10 যোগ করলাম 13 হইলো, তার মানে অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যা হইতেছে তোমার গিয়া 13। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো যে 3টে উপায়ে আমরা গ্রুপ বাই করতে পারি আর পর্যায় বের করা একদম সহজ। তো এই এমসিকিউর অনুসারে আমার গ্রুপ হইতেছে কত স্যার? অ্যানসার হবে আই থিঙ্ক গ নাম্বারটা, যে গ্রুপ 10 এবং পর্যায় 4। আচ্ছা, তারপরে দেখো তোমার কি বলছে যে উদ্দীপকের আলোকে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। এখানে তোমার একটা ছক দেওয়া আছে, তো ছক অনুসারে তোমার আগে মৌলগুলাকে তুমি ইন্ডিকেট করে ফেলো, তাহলে তোমার মানে বাকি যে তোমার 1 2 3 এগুলো আছে এগুলাকে ইন্ডিকেট করতে সুবিধা হবে। তোমার এ ডি ই এবং জি এইগুলো তো প্রতীক ইউজ করা হয়েছে, এগুলা মূলত কাকে ইন্ডিকেট করতেছে সেটা আমি বোঝার চেষ্টা করি। তো এখন তোমার এ হইতেছে কি গ্রুপ 2 এর মৌল এবং 3 নং পর্যায়ের মৌল। তুমি যদি চিন্তা করো যে 2 নাম্বার গ্রুপে আছে, পর্যায় সারণীটা তোমার জাস্ট ইমাজিন করতে হবে, পর্যায় সারণীর দিকে একদম তাকায়া থাইকা তোমার এই বিষয়টাকে ইমাজিন করে মাথার ভিতরে একটু রাখার চেষ্টা করতে হইব। হ্যাঁ, পর্যায় সারণীটাকে মাথার ভিতরে রাখার চেষ্টা করতে হবে, তখন তুমি দেখবা তোমার চোখে চোখে পর্যায় সারণীটা ভাসতাছে, তখন তুমি কিন্তু সহজেই এই বিষয়গুলোকে বুঝতে পারবা যে 2 নাম্বার গ্রুপে আছে আর 3 নাম্বার পর্যায়ে আছে। তুমি চিন্তা করো তো 3 নাম্বার পর্যায়ে সবার প্রথমে আছে সোডিয়াম, হ্যাঁ সোডিয়াম আছে, কিভাবে বুঝলাম স্যার? এই যে হাইড্রোজেন, তারপর কি আছে লিথিয়াম, তারপর সোডিয়াম, এই যে হালিনা কেরো বিশেষ ফেলেছে ছন্দ দিয়ে পড়া যায় বা এভাবে মনে রাখা যায় হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম। তো এখানে তোমার হাইড্রোজেন আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, তার মানে 3 নাম্বার পর্যায়ে আছে সোডিয়াম। তারপরে কি সোডিয়ামের পর আছে ম্যাগনেসিয়াম, তারপর আছে অ্যালুমিনিয়াম, তারপর আছে সিলিকন, তারপর আছে ফসফরাস, তারপরে সালফার, তারপর কি স্যার? তারপর হইতেছে তোমার ক্লোরিন, তারপর হইতেছে আর্গন। ওকে ফাইন, তাহলে এটা কি 3 নাম্বার পর্যায়ে, এটা হইতেছে 2 নাম্বার পর্যায়ে। তো আর্গনের উপরে কে ছিল স্যার? নিয়ন, নিয়নের উপরে কে ছিল? হিলিয়াম। তারপর এদিক দিয়ে কে ছিল? এদিক দিয়ে ছিল তোমার ফ্লোরিন, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ঠিক আছে।
আয়োডিন, অ্যাস্টাটিন। এখন কথা হইতেছে যে এগুলো তো আমরা জানি, যেমন কিছু কিছু গ্রুপ আমরা জানি, যেমন 17 নম্বর গ্রুপ, তারপর হ্যালোজেন গ্রুপ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তারপরে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তোমার এটার লিথিয়ামের পরে কিছু নাই, এখানে ছিল তোমার ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, সরি এখানে ছিল বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর কি ক্যালসিয়াম, ঠিক আছে, তারপর স্ট্রনসিয়াম, তারপর কি বেরিয়াম, হ্যাঁ এরকম ছিল। এখন তুমি দেখো এইটুকু যদি তুমি একটু মনে রাখতে পারো, এই শেপটাও যদি তুমি মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার অনেকগুলো মৌল ইতিমধ্যে চলে আসছে। তুমি একটু খেয়াল করো, যেখানে 1 নং গ্রুপ, 1 নং গ্রুপের কিছু নাই, মানে এ হইতাছে 2 নং গ্রুপের 3 নাম্বার পর্যায়ে। তো 2 নং গ্রুপ কি স্যার? এই যে 1 নং গ্রুপ 2 নং গ্রুপ, তো 2 নং গ্রুপের 3 নাম্বার পর্যায়ে, তার মানে এটা কিন্তু ম্যাগনেসিয়ামকে ইন্ডিকেট করতেছে। তার মানে আমরা লিখতে পারতেছি এ হইতাছে কি স্যার? এ হইতাছে ম্যাগনেসিয়াম, ওকে ফাইন। তারপরে তোমার কি ডি হইতাছে 14 নাম্বার গ্রুপ, এরপরে ডি আছে, তুমি চিন্তা করো এরপরে তো অ্যালুমিনিয়াম, মানে এখানে তো ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম আছে, কিন্তু এখানে তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু গ্রুপ 14 কে লেখা আছে। তো এখানে হবে কি যে গ্রুপ 14 আছে কি, এটা হচ্ছে তোমার কত নাম্বার গ্রুপ? 13 নাম্বার গ্রুপ, এটা কিন্তু 14 নাম্বার গ্রুপ, ঠিক আছে। 14 নাম্বার গ্রুপ হইব কি সিলিকন। স্যার আপনি কিভাবে 13 14 এভাবে বলতেছেন, বিষয়টা কিরকম? বিষয়টা হইতেছে এরকম যে আমরা কিন্তু পড়ছিলাম, একটু আগে বাইর করলাম যে অ্যালুমিনিয়ামের গ্রুপ 13, মানে অ্যালুমিনিয়ামের গ্রুপ 13 বাইর করছে, সিলিকনেরটা বাইর করি না, কিন্তু সিলিকনের গ্রুপ 14 হইব। তুমি একটু ইলেকট্রোমিনাস করে দেখো যে অ্যালুমিনিয়ামটা যেভাবে শিখেলাম ওরকম যে এসআরপি একত্রে থাকবে, এটার সাথে যোগ করলে 13 হয়ে যাবে গ্রুপটা। এখানে সিলিকনের কিন্তু গ্রুপ 14 থাকবে, তো এটা কি হবে? এটা হবে 3 নাম্বার পর্যায়ের 14 নাম্বার গ্রুপ, এটা হচ্ছে সিলিকন। তার মানে এটা হইতেছে কি তোমার ডি মানে হইতেছে সিলিকন, তারপর ই হইতেছে 17 নাম্বার গ্রুপে, 17 নাম্বার গ্রুপে আছে, 17 নাম্বার গ্রুপ আছে এখানে ক্লোরিন। তো 3 নাম্বার পর্যায়ে 17 নাম্বার গ্রুপের মৌলটা হইতেছে ক্লোরিন। তার মানে তুমি লিখতে পারতেছো ই মানে হইতেছে তোমার গিয়া ক্লোরিন, আর আরেকটা আছে জি মানে হইতেছে 1 নং গ্রুপের 4 নাম্বার, 1 নং গ্রুপের 4 নাম্বার, এটা হইতেছে পটাশিয়াম। 1 নং গ্রুপের যে 1 2 3 4 4 নাম্বার মৌলটা হইতেছে তোমার কি পটাশিয়াম। এই যে 4 নাম্বার পর্যায়ে, যে 1 নাম্বার পর্যায়ে, 2 নাম্বার পর্যায়ে, 3 নাম্বার, এবং এটা হইতেছে 4 নাম্বার পর্যায়ে। 4 নাম্বার পর্যায়ের 1 নাম্বার গ্রুপের মৌলটা হইতেছে কি স্যার? পটাশিয়াম। তো তুমি বুঝতে পারলা যে এখানে জি মানে হইতেছে পটাশিয়াম। এগুলো বুঝতে পারলা। এগুলো প্রথমে তুমি যদি বাইর করে ফেলতে পারো ঝটপট করে, তাহলে তোমার কি করতে হইব যে পরমাণুর আকারের ক্রম দেওয়া আছে, জি সবচেয়ে বড়, তারপরে ডি, তারপরে হইতেছে ই সবচেয়ে ছোট। তুমি চিন্তা করো স্যার জি কোন জায়গায় আছে, জি কোনটা যেন ছিল, জি ছিল হইতেছে তোমার পটাশিয়াম। তো পটাশিয়াম সবচেয়ে বড় বলছে, অবশ্যই পটাশিয়াম সবচেয়ে বড়। তুমি চিন্তা করো বাকি যে তোমার মৌল 3টা আছে, যে এই যে ম্যাগনেসিয়াম আছে, সিলিকন আছে, ক্লোরিন আছে, এই 3টাই কিন্তু 3 নাম্বার পর্যায়ের মৌল, কিন্তু পটাশিয়াম কিন্তু 4 নাম্বার পর্যায়ের মৌল। যেহেতু একটা শক্তি স্তরই বেশি, তার মানে এটা অবশ্যই বড়। তোমাকে আমি এটা তুলার বস্তার থিওরিতে বুঝাইছিলাম যে তুমি যদি 3 কেজি তুলা রাখো, যে এটা একটা তুলার বস্তা, এটা একটা তুলার বস্তা, এটা একটা তুলার বস্তা, এখানেও 3 কেজি, এখানেও 3 কেজি, এখানেও 3 কেজি তুলা আছে। এখন তুমি তুলার বস্তা যদি সেম পরিমাণে তুলা থাকে, মানে প্রত্যেকটার ক্ষেত্রে 3 কেজি পরিমাণে তুলা আছে, সেক্ষেত্রে তুমি সর্বশেষ শক্তি স্তরে, মানে তুলার বস্তাকে পেঁচায় যত তুমি গিট মারবা বা যত তুমি গিট দিবা, ততই তুলার বস্তার শেপটা বা আকারটা ছোট হইতে থাকবো। কিন্তু তুমি যদি 3 কেজি তুলার জায়গায় 4 কেজি তুলা বসায় দাও, তখন কিন্তু তোমার একটা যদি সেম পরিমাণের গিট মারো, তখন কিন্তু তোমার অবশ্যই যেখানে তুমি 4 কেজি তুলার বস্তাটা রাখছো ওইটা শেপটা কিন্তু কি হবে? বড় হবে। তো এখানে যেহেতু 4 নাম্বার শক্তি স্তর, তার মানে পটাশিয়ামের আকার অবশ্যই এগুলোর চাইতে বেশি হবে। যে বাকি যে 3টা আছে ওই 3টা 3 নাম্বার পর্যায়ের মৌল, তো 3 নাম্বার পর্যায়ে তো 3টা শক্তি স্তর থাকবো, তো 4 নাম্বার পর্যায়ে তো 4টা শক্তি স্তর থাকবো, তার মানে পটাশিয়ামের শেপ সবচেয়ে বড়। ওকে ফাইন। তারপর তোমাকে বলছে যে ডি হইতেছে ডি হইতেছে জি থেকে ছোট, তার মানে ডি কে ছিল স্যার? ডি ছিল তোমার সিলিকন, তার মানে সিলিকন। আচ্ছা আমি একটু লিখি, এখানে জি সবচাইতে বড় বলছে, তারপরে তোমাকে বলছে ডি, তারপরে তোমাকে বলছে ই। দেখুন জি মানি ছিল কি স্যার? জি মানি ছিল পটাশিয়াম, তারপরে ডি মানি ছিল তোমাকে কে? সিলিকন, আর ই মানি ছিল ক্লোরিন। তো পটাশিয়াম সবচেয়ে বড়, ওকে ফাইন বুঝছি। এখন সিলিকন আর ক্লোরিনের ভিতরে ঝামেলা লাগছে। এখন দুজনেই 3 কেজি করে তুলা আছে, কিন্তু কথা হইতেছে সিলিকনের সর্বশেষ শক্তি স্তর তুমি গইনা দেখো, গিট্টু আছে কয়টা স্যার? 4টা। সোডিয়ামের সর্বশক্তি স্তরে ইলেকট্রন থাকে একটা, মানে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, তারপরে তোমার 10টা চলে গেছে। তো 3 নাম্বার শক্তি স্তরে গিয়া ম্যাগনেসিয়ামের থাকবে কয়টা? 2টা, সিলিকনের থাকবে 4টা, ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে মানে 3 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 7টা। তো সিলিকনের লাস্টে আছে 4টা গিট্টু, আর ক্লোরিনের লাস্টে আছে 7টা গিট্টু। আই থিংক তোমরা এই ডায়াগ্রাম গুলো বুঝতে পারতেছো। সিলিকনের প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে স্যার আছে 8টা, 2 এরকম 8টা জোড়া জোড়া ইলেকট্রন গুলো কাপ আর পিরিচের মতো জোড়া জোড়া থাকে। তো 2 4 এই 6 এতগুলো দিলাম কেন? সিলিকনের 4টা দেবো। আচ্ছা 2 আর 2 4টা দিছি, ঠিক আছে। এখন সিলিকনের লাস্টে তোমার গিট আছে 4টা,
আর আমি যদি ক্লোরিনের ক্ষেত্রে ধরো, এটা আমি ক্লোরিনের ক্ষেত্রে রাখতেছি, তো ক্লোরিনের ক্ষেত্রে রাখতাম কি 2 4 6 আর এই যে একটা 7টা দিতাম। তুমি চিন্তা করো তো ক্লোরিনের ক্ষেত্রে আমি লাস্টে কি যে এগুলো ধরো একটা গিট মারছি, গিট, তো এই গিট গুলা বা এই গিট টু গুলো অনেক ক্ষেত্রে বলা হয় যে এই গিট গুলা কিন্তু তোমার এখানে ক্লোরিনের ক্ষেত্রে বেশি মারা আছে। তো এখানেও 3 কেজি তুলা এবং সিলিকনের ক্ষেত্রে 3 কেজি তুলা ছিল। তো আমি যেহেতু ক্লোরিনের বস্তাটাকে বেশি গিট মারছি, তার মানে এটার শেপটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এখন যদি আমি গিটের ব্যাখ্যা বাদ দিয়ে আমি যদি কেমিস্ট্রি অনুযায়ী চিন্তা করি, যেখানে নিউক্লিয়াস কর্তৃক তোমার যে সর্বশক্তি স্তরে যে প্রোটন, এখন ক্লোরিনের প্রোটন সংখ্যা কত 17, ইলেকট্রন সংখ্যা কত 17, তো এই 17টা প্লাস দিয়া তখন যখন তোমার এই 7টা ইলেকট্রনকে টান মারবে তখন কিন্তু এটার আকর্ষণটা অনেক বেশি হবে। মানে নায়কের কাছাকাছি, মানে এখানে নায়ক এবং নায়িকা বেশি আছে, তো আকর্ষণটা বেশি হয়ে গেছে, কাছাকাছি নিয়ে আসছে। কিন্তু তোমার সিলিকনের ক্ষেত্রে তা এত বেশি আকর্ষণ বা আকৃষ্ট করতে পারে না, তার মানে এটা এত কাছাকাছি আনতে পারে না। আর যখন কাছাকাছি নিয়ে আসে তখন কিন্তু শেপটা ছোট হয়ে যায়, আর যখন দূরে সরে যায় তখন কিন্তু শেপটা বড় হয়ে যায়। তার মানে সিলিকনের শেপটা বড় এবং ক্লোরিনের শেপটা হইতেছে ছোট। তার মানে পটাশিয়াম সবচেয়ে বড়, তারপর সিলিকন, তারপর সবচেয়ে ছোট হইতেছে তোমার গিয়া ক্লোরিন। ঠিক আছে, এখন কথা হইতেছে যে আমরা যদি তারপর চিন্তা করি যে তারপর বলছে আয়নীকরণ শক্তির ক্রম হইতেছে সবচেয়ে বড় ই, তারপরে ডি, তারপরে জি। এখন দেখো আমি যে লিখেছি ই, ই মানে কি ছিল স্যার, আচ্ছা ই, তারপর হচ্ছে তোমার ডি, তারপর হইতেছে তোমার গিয়ে জি। ই মানে ছিল ক্লোরিন, তারপরে তোমার ডি মানে ছিল সিলিকন, আর জি মানে ছিল পটাশিয়াম। এখানে ক্লোরিনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, সিলিকনের তারপরে আর পটাশিয়ামের তারপরে। আচ্ছা দেখি, তুমি চিন্তা করো আয়নীকরণ শক্তি মানে কি। আয়নীকরণ শক্তি মানে হচ্ছে কোনো একটা মৌলের সর্বশেষ শক্তি স্তর থেকে একটা বা একক চার্জিত ইলেকট্রনকে অপসারণ কইরা এক মোল ধনাত্মক চার্জে পরিণত করতে যতটুকু শক্তির প্রয়োজন হয় তাকে বলা হইতেছে আয়নীকরণ শক্তি। আর একটা কথা যে আমি যতটা পারতাছি বুঝাতে, যে এই টপিকটার ভিতরে যতটুকু পারা যায়, যতটুকু না বুঝালে না এতটুকুর ভিতরে থাইকা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তারপর যদি তোমরা এ সম্পর্কে হিউজ আলোচনা বুঝতে চাও বা অনেক বেশি বুঝতে চাও, তাহলে কিন্তু তোমরা দেখবা কেমিস্ট্রি বেসিক সিরিজে আমার এই প্রত্যেকটা টপিক নিয়ে অনেক লম্বা ডিউরেশনে ভিডিও বানানো আছে, তো ওইখান থেকে তোমরা কিন্তু বিস্তারিত শিখতে পারো। ঠিক আছে, তো আমি এটা বোঝানোর জন্য এবং এটার আনুষঙ্গিকের যে আরো এমসিকিউ গুলা থাকে এই এমসিকিউ গুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, এখন কথা হইতেছে যে আমরা যদি চিন্তা করি যে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তর থেকে আমি যদি একটা ইলেকট্রনকে সরাইতে চাই, এটাকে যদি একটা ধনাত্মক চার্জে বানাতে চাই, এটা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার। কারণ ক্লোরিন চাইবে একটা ইলেকট্রন গ্রহণ করে একটা ঋণী হয়ে ওই তাড়াতাড়ি কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌল আছে নিয়নের মতো, মানে আর্গনের মতো হয়ে যেতে, 18 মতো হয়ে যেতে। হ্যাঁ, কিন্তু তার মানে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবো, ও কিন্তু একটা ইলেকট্রন দান করে ধনী হইতে চাইবো না। তার মানে এখানে আমার ক্লোরিন থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে আমার অনেক বেশি কষ্ট হইব, তার মানে আমার আয়নীকরণ শক্তি অনেক বেশি দিতে হইব। তার মানে ক্লোরিনের আয়নীকরণ শক্তি অবশ্যই অনেক বেশি। তারপর সিলিকনের আয়নীকরণ শক্তি পটাশিয়ামের তুলনায় বেশি, কারণ পটাশিয়ামকে গিয়ে আমি একটা ধমক দিলাম, এই পটাশিয়াম তুই একটা ইলেকট্রন দে, পটাশিয়াম কিন্তু সহজে ইলেকট্রন দিয়ে দিবে, কারণ পটাশিয়াম একটা ইলেকট্রন দিয়ে পটাশিয়াম একটা পজিটিভ চার্জে চার্জিত হয়ে গেল। আর সিলিকন থেকে 4টা ইলেকট্রন সরাইতে হইব, মানে সিলিকনের তো 14 আর পটাশিয়ামের তো তোমার 19, তো 19 থেকে একটা ইলেকট্রন সরাইলে সহজে পটাশিয়াম কিন্তু নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো হয়ে যেতে পারবে। তার মানে পটাশিয়ামকে একটু ধমক দিলেই পটাশিয়াম ধরো ইলেকট্রন দিয়ে দিল, কিন্তু আমি যদি সিলিকনকে যদি ধমক দিই এত সহজে কিন্তু সিলিকন দিব না। ঠিক আছে, তারপরে তোমার চিন্তা করো যে তার মানে এই কথাটা সত্য হয়েছে। তারপর 3 নাম্বার ইলেকট্রন শক্তির ক্রম, ই সবচেয়ে বড়, তারপরে জি, তারপরে ডি। তো এটা কি রকম দেওয়া আছে, ই, তারপরে জি, তারপরে ডি। তো ই মানে কি ছিল স্যার, ক্লোরিন, তারপরে তোমার জি, জি হইতেছে কি পটাশিয়াম, তারপরে ডি, ডি হইতেছে সিলিকন। এটা কি বলছে, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি ই, তারপরে ই, তারপরে কি দেওয়া আছে, ই, তারপরে জি, ই, তারপরে জি, তারপরে হইতেছে তোমার ডি, ডি। ঠিক আছে, ওকে ফাইন। এখন ইলেকট্রন আসক্তির ক্রম সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন নিজের দিকে টানিয়ে নেয় কি, ক্লোরিন, পটাশিয়াম, সিলিকন। পটাশিয়াম তো ইলেকট্রন নিজের দিকে টানিয়ে দিব না, পটাশিয়াম আমরা দান করবো। তার মানে সবচেয়ে ইলেকট্রন আসক্তি ক্লোরিনের বেশি থাকলেও বাকি দুটার ক্ষেত্রে মিলতেছে না বিষয়টা। তার মানে তোমার এই 3 নাম্বারটা মিথ্যা কথা, মানে মিথ্যা কথা। তার মানে 1 ও 2 হবে রাইট। তারপর তুমি চিন্তা করো যে 8 নাম্বার এমসিকিউটা, যে এই মৌলটি যৌগ গঠনের সময় কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন লাভ করে। এই মৌল কে ছিল স্যার, এই মৌল ছিল ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হইতেছে 12। তো ম্যাগনেসিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয় কে আছে, ম্যাগনেসিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয় আছে হইতেছে তোমার গিয়া 12, তো 10 আছে নিষ্ক্রিয়, তার মানে নিয়ন। তো নিয়নের মতো ইলেকট্রন লাভ করবো, তো অ্যান্সার হবে নিয়ন। ঠিক আছে, কারণ আমরা জানি যে কাছাকাছি যে নিষ্ক্রিয় আছে ওইটার মধ্যে ইলেকট্রন লাভ করতে চায়। এটা আমি বুঝেছিলাম যে তোমার নিজের বাসা, তোমার আর হইতেছে তোমার নানুদের বাসা, তুমি কোন বাসায় যাইবা, যেই বাসাটা কাছাকাছি হইব, ঝড় বা তুফান নাইমা গেলে সেই বাসা তুমি যাইবা। এখন তুমি 12 থেকে কি 10-এর কাছে দিবা নাকি 18-এর কাছে দিবা, অবশ্যই তুমি 10-এর কাছে দিবা। তো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা প্রদর্শন করতেছে তোমার 12, তুমি কাছাকাছি যাবা কার কাছে, নিয়ন বা 12-এর কাছে। আই থিংক সবকিছু ঠিক আছে, ওকে ফাইন। তারপর হইতেছে তোমার 9 নাম্বার এমসিকিউ, যে নিচের কোন মৌলটি অধিকতর তড়িৎ ঋণাত্মক। তো এখানে তোমরা এটা একটা শেপ মনে রাখতে পারো, তড়িৎ ঋণাত্মকতার মানগুলা এটা হইতেছে এরকম,
যে কার্বন, তারপর আছে নাইট্রোজেন, তারপর আছে অক্সিজেন, তারপর আছে ফ্লোরিন। 7 8 9 10, সরি 6 7 8 9, এগুলো হইতেছে কি, এগুলো হইতেছে পারমাণবিক সংখ্যা বা আমি প্রোটন সংখ্যাকে বললাম। এখন কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হইতেছে তোমার আড়াই, আর নাইট্রোজেনের হইতেছে 3, আর অক্সিজেনের 3.5 এবং ফ্লোরিনের 4 বলা যায় বা 4.1 বলা যায়, ঠিক আছে। এখন এগুলো হইতেছে, দেখো তোমার এগুলো হইতেছে তড়িৎ ঋণাত্মকতার মান। এখন স্যার তড়িৎ ঋণাত্মকতা মানে কি? তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে সমযোজী যৌগের ভিতরে, সমযোজী যৌগের ভিতরে যে শেয়ারকৃত ইলেকট্রন থাকে। সমযোজী যৌগ মানে কি? ইলেকট্রন শেয়ার করছে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটা বন্ধন গঠন করার মাধ্যমে একটা যৌগ গঠন করছে। তো সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাই হইতেছে তড়িৎ ঋণাত্মকতা। তো এখানে তড়িৎ ঋণাত্মকতার মান সবচাইতে বেশি হইতেছে কার? ফ্লোরিনের, তারপরে অক্সিজেনের, তারপরে নাইট্রোজেন, তারপরে ক্লোরিন। তো তোমার অপশনে 4টি দেওয়া আছে, এখানে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হইতেছে কি? ফ্লোরিন। তো ফ্লোরিন কি করবো? শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে বেশি টেনে নিয়ে যাবো। এই কারণে দেখবা তোমার হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, তারপরে তোমার পানি, এগুলো একটা পোলার যৌগ। এগুলো নিয়ে আমার অনেক ব্যাখ্যা আছে, সিঙ্গারা থিওরি আছে, তোমরা চাইলে এগুলো দেখতে পারো, সিঙ্গারা ভাগ করার থিওরি। এখন কথা হইতেছে যে তারপরে এমসিকিউ 10 নম্বর, সালফারের পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে কারণ। এখন দেখো সালফার কিন্তু পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। সালফার কে স্যার? সালফার হইতেছে পারমাণবিক সংখ্যা 16। সালফারের পারমাণবিক সংখ্যা কত স্যার? 16। এখন সালফার পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে কি কারণে স্যার? এটার কারণগুলো আগে আমরা বুঝি, তারপরে আমরা অপশনে যাই। তো সালফারের ইলেকট্রন বিন্যাস আমি আগে তোমাদেরকে বুঝাইতে চাই কিরকম ভাবে। দেখো সালফার 16, এখানে কি হবে? 1s2 2s2 2p6, তারপর কি 3s2 3p 2 4 10 12 আর 4 এর 16, তার মানে এখানে হবে গিয়ে তোমার 4, এখানে হইলো 4। এখন দেখো খুবই মজার একটা বিষয়, এটাকে বুঝতে হলে অবশ্যই তোমার হুন্ডের থিওরি বা হুন্ডের থিওরি পারতে হবে। এখন তার হুন্ডের থিওরি বা হুন্ডের থিওরি এর বিষয়টা কিরকম? হুন্ডের থিওরিকে আমি বুঝাই হুন্ডা দিয়া, যে একটা, তুমি মনে রাখো যে একটা হুন্ডার ভিতরে সর্বোচ্চ 2 জন মানুষ বসতে পারে। আমি বলবো না স্যার আমরা তো 3 জন মানুষ বসি, আমরা তো 4 জন মানুষ বসি, ওটা তো আইনের বিরোধী কাজ। তুমি আইন মোতাবেক যদি চিন্তা করো যে একটা হুন্ডার ভিতরে বা একটা মোটরসাইকেলের ভিতরে 2 জন মানুষ বসতে পারে। এখন তুমি চিন্তা করো যে পির ভিতরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টা, ডির ভিতরে থাকতে পারে তোমার 10টা, এগুলো আমরা জানি। তো এখানে যেহেতু 6টা মানুষ বসতে পারে বা 6টা ইলেকট্রন বসতে পারে, তো ইলেকট্রন মনে করো মানুষ, তো এই 6টা ইলেকট্রনকে তোমার বসতে হবে কি? 3টা হুন্ডা ভাগ করে। 10টা ইলেকট্রনকে বসতে হবে তোমার 5টা হুন্ডা ভাগ করে। এরকম চিন্তা করো। তুমি পি কে ভাগ করতে পারবা কি? 3p 3px 3py 3pz, এরকম 3টা হুন্ডা ভাগ করলা। তোমার কি হবে? প্রথম হুন্ডার ভিতরে গিয়ে একজন বসলো, তারপরে দ্বিতীয়, মানে ধরো যে একটা রেস প্রতিযোগিতা লাগছে বা দৌড় প্রতিযোগিতা লাগছে, তো এই 4 জন মানুষ আছে, প্রথমে গিয়ে যে ফার্স্ট হইলো সে প্রথম হুন্ডার ভিতরে বসলো, মানে তারপরে দ্বিতীয় হুন্ডায় গিয়ে বসলো, তারপর দ্বিতীয় হুন্ডায় গিয়ে যে থার্ড হইলো। মানে এটা ধরো 5 লাখ টাকার হুন্ডা, 3 লাখ টাকার হুন্ডা এবং 2 লাখ টাকার হুন্ডা। তো সবার আগে যে ফার্স্ট হইবো সে বেশি দামি হুন্ডা, তারপরেরটা 3 লাখ টাকার হুন্ডা, তারপরের জন আরো কম দামি হুন্ডায় বসলো। এখন জানি ফোর্থ হইলো, সে কিন্তু চিন্তা করবো যেহেতু আমি হুন্ডা চালাইতে পারতেছি না, তো আমি 5 লাখ টাকার হুন্ডার পিছনে গিয়ে বসি। তো কি করবো? এই 3px যে এখানে একটা ছিল, এখানে গিয়ে আরেকজন গিয়ে পয়সা করছে। দেখেন আরেকজন বসে এক আর এক মিলে 2 জন, মানে 2 জন মানুষ এখানে বসছে। তো তোমার এখানে অযুগ্ন বা বিজোড় ইলেকট্রন কয়টা আছে স্যার? 2টা। কয়টা আছে? 2টা আছে। তার মানে আমরা এখানে সালফারের যোজ্যতা দেখতে পেলাম কয়টা? 2টা। মানে যেই কয়টা সিঙ্গেল সেই কয়টা মিঙ্গেল হইতে পারে, সিঙ্গেল যে কয়টা মিঙ্গেল সেই কয়টা হইতে পারে, মানে যুক্ত হইতে পারে সেই কয়টা। যদি এখানে সিঙ্গেল বা অযুগ্ন আছে 2টা, মানে মিঙ্গেল বা যুক্ত হইতে পারতো 2টা। এখন আমরা যদি সালফারকে একটু এক্সাইটেড করি, উত্তেজিত করি, সেক্ষেত্রে কিরকম দেখা যেত? যে 1s2 2s2 2p 2p6 এগুলো সব ঠিক থাকতো, 2p6 এগুলো ঠিক থাকতো, কিন্তু 3s 3px 3py 3pz এখানে গিয়ে কি হইতো স্যার? এখানে তো তোমার অ্যাসের ভিতরে ইলেকট্রন ছিল কয়টা? মানে এখানে তো 2 ছিল, এখানে 1 ছিল, এখানে 1 ছিল, আর এখানে অ্যাসের ভিতরে ইলেকট্রন ছিল 2টা, এই 2টার জায়গায় একটা হয়ে যেত, মানে অ্যাসের এই 2টার জায়গায় ভাঙ্গা একটা হয়ে যেত। তো 2টার জায়গায় ভাঙ্গা একটা হয়ে যাইয়া কি হইতো? আচ্ছা এখানে প্রথমে অ্যাসটা ভাঙবে না, প্রথমে তোমার অ্যাসটা 2টি থাকবে। আচ্ছা প্রথমে তোমার একটা ধাপ গেল না, আরেকটা ধাপে গিয়া তোমার এখানে 3D তে চলে যাবো, এই 3D XY তে চলে গেল। এখন কি কারণে স্যার? 3 এর ক্ষেত্রে কিন্তু ডি অরবিটাল পসিবল, মানে 3D পসিবল, কিন্তু তোমার 2D কিন্তু পসিবল না। এগুলোরও ব্যাখ্যা আছে যে কি কারণে। ওই যে এল এর মান, শক্তির মান যেমন 0 1 2, এই যে এল এর মান গুলো থাকে 0 1 2 3 এগুলো থাকে। তো যখন তোমার n এর মান কি, n এর মান যা হবে l এর মান হবে 0 সহ n - 1 পর্যন্ত, মানে n এর মান যদি হয় 2 l এর মান হবে 0 1, n এর মান যদি হয় 3 l এর মান হবে 0 1 2 পর্যন্ত, n এর মান যদি হয় 4 তাহলে l এর মান হবে 0 1 2 3 পর্যন্ত, এরকম।
এখন কথা হইতেছে এখানে এর মান যদি 3 হয় তার মানে এর মান হতে পারে 0 1 2, তার মানে SPD হইতে পারে, মানে 3D পসিবল। তো 3D পসিবল হলে যে 3D XY একটা অরবিটাল মানে 3D XY 3D তারপরে XY তারপরে YZ ZX X স্কয়ার মাইনাস Y স্কয়ার Z স্কয়ার এগুলো শেপগুলো আছে। তো ওই শেপগুলো থেকে সুন্দর মতো এই দোকলা ইলেকট্রনটা ধরো ভাঙিয়া গিয়া এই দোকলা থেকে একটা হইয়া গিয়া এখানে গিয়ে আরেকটা বসতে পারে। তো এখানে তোমার সিঙ্গেল হইলো কয়টা, এখানে সিঙ্গেল হইলো 4টা। তার মানে এখানে কিন্তু সালফার পরিবর্তনশীল যোজ্যতা 2 এর জায়গায় 4 দেখাইলো। আবার যদি এরকম হইতো যে সালফারকে আমি আরো এক্সাইটেড করলাম, তখন কিন্তু কি করব, যেখানে 16টা ছিল তো 16টার এখানে তোমার সবগুলো ঠিক থাকবে, এই পর্যন্ত সব ঠিক থাকবে। আর এই যে 2 আছে 2টা ভাঙিয়ে গিয়ে আবার একটা হইব, আর এখানে তো 3টা থাকবো, আর এখানে কি 3D XY এটাও একটা থাকলো। তো 4টা তো আগের থেকে সিঙ্গেল আছে, তো আরেকটা গিয়া তোমার শেপ হবে, ওইটা কি হবে 3D XY এর পরে 3D YZ হবে। তো এখানে গিয়ে আরেকটা ইলেকট্রন যাবে। তো এখানে কিন্তু তোমার একটা ভাঙিয়ে গিয়ে আরো 2টা হলো, মানে এখানে তো আগের থেকে 4টা সিঙ্গেল আছে, আরো ধরো তোমার এখানে একটা সিঙ্গেল হবে, এখানে একটা এক্সট্রা সিঙ্গেল হবে। তো তোমার এখানে গিয়ে সিঙ্গেল হয়ে যাবে কয়টা, 6টা। তার মানে এখানে কিন্তু সালফার পরিবর্তনশীল যোজ্যতা 6ও দেখাইতে পারে, মানে সালফার 2 দেখাইতে পারে, 4 দেখাইতে পারে এবং 6ও কিন্তু পরিবর্তনশীল যোজ্যতা হিসেবে দেখাইতে পারে। তো কি কারণে দেখাইতে পারলো, এটা কি জাস্ট যে এর বহিস্থ মানে বহিস্থ স্তরে 4টা ইলেকট্রন থাকে এই কারণে, সালফারের সর্বশক্তি স্তরে তোমার 4টা ইলেকট্রন আছে ধরো, এটার কারণে মানে এখানে তো পিতে সর্বশক্তি স্তরে 4টা ইলেকট্রন থাকেও না, 6টা ইলেকট্রন থাকে। একটা বুকাস কথাবার্তা লেখছে, এর বই স্তরে 4টা ইলেকট্রন থাকে, এটা বুকাস কথাবার্তা। তোমার যদি জাস্ট ধরো তারপর ধরো চিন্তা করো 4টা ইলেকট্রন আছে, এই কারণে কি ধরো তোমার এরকম পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করতো, সেই কারণে না, সব দিক দিয়ে বাদ, মানে 1 নম্বরটা হবে না। তারপর তোমার কি আছে যে এর সর্বশক্তি স্তরে ফাঁকা ডি অরবিটাল থাকে, এটা একটা সত্য কথা, যে ফাঁকা ডি অরবিটাল থাকে। তো ডি অরবিটালে গিয়া তোমার এক্সিলেট করলে মানে ভাঙ্গা দোকলা ভাঙ্গা গিয়ে একলা হইতে পারে, বা একলা ভাঙ্গা সিঙ্গেল হয়ে গিয়ে আর একটা রিলেশনে জড়াইতে পারে ডি অরবিটাল থাকার কারণে। কিন্তু তুমি যদি কার্বনকে এক্সিলেট করো বা নাইট্রোজেনকে এক্সিলেট করো, ওদের ভিতরে দেখবা S2 আছে, তো S2 কিন্তু ভাঙ্গা গিয়া আরেকটা গিয়ে সিঙ্গেল যুক্ত হইতে পারে না। কারণ কি, ওদের কোনো ফাঁকা ডি অরবিটাল নাই, মানে 2D পসিবল না, 3D পসিবল। এই কারণে এই সালফারের ক্ষেত্রে বা তোমার ফসফরাসের ক্ষেত্রে এরকম পরিবর্তনশীল জারণ মান যোজ্যতার মান দেখা যায়। কিন্তু নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে ওদের ক্ষেত্রে, বা তুমি যদি চিন্তা করো যে তোমার কিসের ক্ষেত্রে বললাম যে কার্বনের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে কিন্তু পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় না। তারপর কি আছে, উত্তেজিত অবস্থায় অযুগল ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। হ্যাঁ, উত্তেজিত অবস্থায় অযুগল বা অযুগ্ম বা সিঙ্গেল ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। উত্তেজিত অবস্থায় এখানে 2টা বৃদ্ধি পাইছে, এখানে আর এখানে কি 2টা হয়েছে, এখানে 2টা আরো বৃদ্ধি পাইছে, এখানে 2টা আরো বৃদ্ধি পাইছে, এই কারণে তো 2টা, তারপরে কি হয়েছে 4টা, আর এখানে লাস্টে তোমার 6টা অযুগ্ম ইলেকট্রন হয়েছে। অবশ্যই রাইট, তার মানে 2 এবং 3 রাইট কথা। তারপর তোমার আছে ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগে ফসফরাসের সুপ্ত সক্রিয় যোজনী কত। তো এখানে তুমি দেখতে পাইবা যে সুপ্ত এবং সক্রিয় যোজনী কিভাবে বের করে। এখানে তোমার দেওয়া আছে ফসফরাস ট্রাইক্লোরাইড, তুমি দেখো একটু খেয়াল করো। আমি আগে বলছিলাম যে ভিডিও ডিউরেশন অনেকটাই বেশি হয়ে যেতে পারে, কিন্তু তুমি যদি সত্যিকার অর্থে শিখতে চাও এবং তুমি যদি 25টা এমসিকিউর মাধ্যমে সবগুলো এমসিকিউ কভার দিতে চাও, অবশ্যই তোমাকে একটু ধৈর্য ধরে শিখতে হবে। এর মাধ্যমে আমি কিন্তু পুরো মানে কেমিস্ট্রি বইটাকে কিন্তু রিভিশন দিতেছি। আর তোমাদের জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট হতেছে এরকম, যে তোমাদের কিন্তু আমি সামনে একটা কোর্স লঞ্চ করতে চাইতেছি। এটা হচ্ছে তোমার প্রি টেস্টের পরে, মানে টেস্ট পরীক্ষা, যাতে তুমি টেস্ট পরীক্ষার আগে যদি তুমি তোমার এসএসসি তোমার 26 বেস, তাদের জন্য এই কোর্সটা মূলত করা, যে তুমি টেস্ট পরীক্ষার আগে যাতে নিজেকে ঝালাই নিয়ে বা নিজেকে ঝালাই করে নিয়ে তোমার যতটুকু সিলেবাস আছে শর্ট সিলেবাসের আন্ডারে সবগুলোকে যাতে তুমি কমপ্লিট করতে পারো। এখন তোমার যারা এসএসসি 26 বেস আছো, তোমরাও চাইলে তোমাদের প্রস্তুতিটাকে আগায় নিতে বা এই চ্যাপ্টার গুলোকে কমপ্লিট করে রাখতে চাইতে কোর্সটাকে এনরোল হতে পারো। তো তোমরা যারা এনরোল হইতে চাও আগেই, তারা আমাকে অবশ্যই মেসেজ করে জানাতে পারো পার্সোনালি, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তো এর আগেও আমি অনলাইন কোর্স করাইছি, অফলাইন তো পড়াইতেছি অনেক বেশি। তো আমি বেশি হাইপ তুলতে চাই না, তোমরা জানো বা তোমরা দেখা থাকবা প্রিভিয়াস ভিডিওগুলোতে যে আমি এটা করে দেবো সেটা করে দেবো, এরকম না বিষয়টা। কিন্তু আমি আমার সর্বাত্মক চেষ্টা করবো যেভাবে বুঝাইলে তোমরা পরীক্ষা একটা ভালো মার্ক এনশিওর করতে পারো, এবং যেভাবে বুঝাইলে মানে তোমরা তোমাদের মতো করে বুঝতে পারো, এবং তোমাদের সমস্যার কথা আমাকে বলবো, আমি সেভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো এই নিয়ে সামনে আরো ভিডিও আসবে ইনশাআল্লাহ, আমি বোঝানোর চেষ্টা করব। কিন্তু কথা হইতেছে যে তোমরা যদি টেস্ট পরীক্ষার আগে সিলেবাসটা কমপ্লিট করতে চাও, তাহলে তোমরা অবশ্যই কোর্সে এনরোল হবা, এবং এ সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারো। তো আমরা আবার আমাদের আলোচনায় চলে আসি। তো আমি বলতেছিলাম যে ফসফরাস ট্রাইক্লোরাইড, তো দেখো যে ফসফরাস ট্রাইক্লোরাইড এখানে কি আছে, ফসফরাসের পরিবর্তনশীল যোজ্যতা যে প্রদর্শন করে ফসফরাস 3 হইতে পারে, ফসফরাস 5 হইতে পারে, এটা মনে রাখতে হবে। যে এটা এক্সিলেট কইরা ওই যে একটু যে দেখালাম সালফারের মতো ফসফরাসও 3 হইতে পারে, 5 হইতে পারে। হ্যাঁ, ওকে ভাই। এখন ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত স্যার, যোজ্যতা কত 5, আর এখানে ইউজ হইছে কত স্যার, অ্যাক্টিভ হইছে কত 3। এখানে ফসফরাস ক্লোরিনকে ঘুষি মারছে 3টা, আর ফসফরাসের সর্বোচ্চ থাকতে পারে 5টা।
মানে ফসফরাস সর্বোচ্চ থাকতে পারে 5টা, আর এখানে অ্যাক্টিভ আছে বা 3টা ঘুষি মারছে, তার মানে এখানে সক্রিয় অবস্থান আছে 3টা, এবং সুপ্ত বা লুকায়িত আছে কি 5 থেকে তুমি 3 কে মাইনাস করো, তার মানে 2টা। মানে এখানে ফসফরাসের সক্রিয় আছে 3টা এবং সুপ্ত বা লুকায়িত আছে কয়টা স্যার? 2টা। এই যে 5 থেকে 3টাকে তুমি মাইনাস করে দিলে, তার মানে 2টাকে কি করছে? লুকায়ে রাখছে, মানে লুকায়িত আছে বা সুপ্ত যোজনী আছে 2টা। তো সুপ্ত ও সক্রিয়, একটু মনোযোগ দাও, এখানে কিন্তু তোমার অপশনে 3 2 আবার 2 3 এভাবে কিন্তু দেওয়া আছে, ক এবং গ তুমি খেয়াল করো। তো এখানে তোমার খেয়াল করতে লাগবে আগে কি সুপ্ত বলছে নাকি সক্রিয় বলছে, নাকি আগে কি সক্রিয় বলছে নাকি সুপ্ত বলছে। এখানে দেখো, এখানে কিন্তু বলছে সুপ্ত ও সক্রিয় যোজনী, মানে আগে লুকায়িত কয়টা? 2টা, তারপরে তোমার সক্রিয় কয়টা? 3টা। তো তোমার অ্যান্সারটা কিন্তু গ হবে। অনেকেই করে কি দ্রিম দ্রিম করে দাগা থেকে ক নাম্বার অ্যান্সারটা দাগায় 3,2, এটা কিন্তু ভুল হয়ে যেত। আর তোমরা অনেক ক্ষেত্রে দেখবা যে কেমিস্ট্রি মানিয়ে দিচ্ছে ব্যতিক্রম, আর যাহাই ব্যতিক্রম তাহে আসবে, যাহাই প্যাস তাহে আসবে। তোমাকে প্রশ্নকর্তারা কনফিউশন করার চেষ্টা করবে যে তুমি এটা না এটা দাগাও, এটা না এটা দাগাও, তোমাকে কিন্তু ভুল করা যাবে না। তোমাকে অবশ্যই সর্বদা একদম ফুললি ফোকাস থাকতে হবে, ফুললি সতর্ক থাকতে হবে, যাতে করে আমি এমসিকিউটা ভুল না করি। তোমাকে সর্বাত্মক ভুল করানোর চেষ্টা করা হইবে। তারপর দেখো, কোনটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে? এটা হইতেছে আয়রন। আয়রন 2+ হতে পারে, আয়রন 3+ হতে পারে। তোমরা মনে রাখতে পারো যে আসমানি কম ইকমানি বেশি, মানে আয়রনের জার্মান যখন 2+ হইতেছে এটা হইতেছে ফেরাস বলতেছে, আর যখন 3+ হইতেছে তখন তোমার এটা হইতেছে কি ফেরিক বলতেছে। আর ধরো কপার কি হতে পারে? 1+ হতে পারে, 2+ হতে পারে। তাহলে ওই ক্ষেত্রে কি বলা হয়? কিউপ্রাস, কিউপ্রিক, আসমানি কম ইকমানি বেশি, ফেরাস ফেরিক, আসমানি কম ইকমানি বেশি, এভাবে মনে রাখবা। তো কোনটা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে? আয়রন। ঠিক আছে, কারণ একটা অবস্থান্তর মৌল পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, রঙিন যৌগ গঠন করে, এরকম। তারপর কি আছে যে ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগে বন্ধন জোড় ইলেকট্রন 5টা, অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটেছে কেন্দ্রীয় পরমাণু ফসফরাস। বন্ধন জোড় ইলেকট্রন মানে কি? যেগুলো বন্ধনে আছে। তো ফসফরাস পেন্টাক্লোরাইড যদি তুমি শেপটা আঁকতে যাও, তাহলে শেপটা তোমার কিরকম হবে সেটাকে দেখতে হবে। ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগ, এখানে মাঝখানে থাকবে ফসফরাস, প্রথম শক্তি স্তরে তোমার 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে তোমার থাকবে কয়টা? 5টা ইলেকট্রন, সরি 8টা ইলেকট্রন হয়ে গেল 10টা, তৃতীয় শক্তি স্তরে থাকবে 5টা, হয়ে গেল 15টা। হ্যাঁ, তো এখানে 1 2 3 4 5টা দিলা, আর এখানে তুমি 5টা ক্লোরিনকে যুক্ত করবা। ক্লোরিনের প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, এই গেল 10টা, আর বাকি আছে 7টা। তো তুমি দিবা যে 2 4 6, আর এই যে একটা 7টা শেয়ার করছে। এরকম ভাবে তোমার প্রত্যেকটা এখানে একটা করে ক্লোরিন যুক্ত হইব। আমি আর লিখতেছি না বারবার। তো এখানে তোমার এখানে আর একটা ক্লোরিন আসবো, এখানে একটা ক্লোরিন আসবো, এখানে আর একটা ক্লোরিন আসবো। তুমি একটু খেয়াল করো, এখানে কিন্তু তোমার 5টা ক্লোরিনকে দিচ্ছি, মানে ফসফরাস পেন্টাক্লোরাইড, 5টা ক্লোরিন হয়েছে। আর এখানে তুমি ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু বন্ধন জোড় ইলেকট্রন আছে 5 জোড়া বা 5টি। ঠিক আছে, বন্ধন জোড় ইলেকট্রন আছে কয় জোড়া? 5 জোড়া। আর এখানে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে স্যার? মুক্ত জোড় কোনো ইলেকট্রন নাই কিন্তু। ঠিক আছে, এখানে কিন্তু কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। আর ফসফরাস ট্রাইক্লোরাইড দিয়ে তোমাকে বলতে পারতো, সেখানে তুমি 3টা ক্লোরিনকে যুক্ত করতে, আরো 2টা ইলেকট্রন দেখতে তুমি এক জোড়া রয়ে গেছে, তখন তুমি বলতে মুক্ত জোড় ইলেকট্রন আছে এক জোড়া। তারপর তোমার কি অষ্টক নিয়মের ব্যতিক্রম করছে? অষ্টক নিয়ম মানে কি স্যার? অষ্টক নিয়ম মানে হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে 8টা ফিল আপ হয়। তুমি একটু খেয়াল করে দেখো, ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 2 4 5 2 4 6 8 10টা ইলেকট্রন হয়ে গেছে, মানে এখানে 8টার চাইতেও বেশি হয়ে গেছে। এটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ মানে কি 8টার থেকে বেশি হয়ে গেছে, সম্প্রসারিত হয়ে গেছে। আর যদি 8টার চাইতে কম হইতো, তাহলে সেটাকে বলা হইতো অষ্টক সংকোচন। মানে ফসফরাস ট্রাইক্লোরাইড অষ্টক নিয়ম মানলেও ফসফরাস পেন্টাক্লোরাইড কিন্তু অষ্টক নিয়ম মানে না। তোমরা এটা দেখবা, এটা আমাদের সৃজনশীল ভাষায়। ফসফরাস ট্রাইক্লোরাইড অষ্টক নিয়ম মানলেও ফসফরাস পেন্টাক্লোরাইড কিন্তু অষ্টক নিয়ম মানে না, এখানে কিন্তু অষ্টক সম্প্রসারণ ঘটে। তার মানে 2 নাম্বারটাও রাইট। 3 নাম্বার বলছে কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, অবশ্যই মাঝখানে কেন্দ্রে আছে ফসফরাস। ওকে, রাইট, তিনটাই রাইট। তারপর কি 100 মিলি দ্রবণে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি কত? মোলারিটি মানে কি স্যার? মোলারিটি মানে হইতেছে তোমাকে এখানে এস এর মান বা সলিবিলিটি বা ঘনমাত্রার মান বের করতে বলা হয়েছে। ঠিক আছে, ঘনমাত্রার মান বের করতে বলা হইতেছে। তুমি একটা সূত্র জানো, একদম সহজ একটা সূত্র, যে W ইজ ইকুয়াল as Vm ডিভাইডেড বাই 1000। এখান থেকে আমাকে বের করতে হবে এস এর মান বা সলিবিলিটি বা ঘনমাত্রার মান। তাইলে এখান থেকে আমরা লিখতে পারি 1000 W is divided by Vm। আমি একবারে বীজগণিত করছি, আর গুণন করে এখানে নিচে চলে নিয়ে আসছি। তো এখানে আমি রাখলাম 1000 ইনটু W এর মান কত? তোমাকে বলছে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তুমি বসালে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড। ভি এর মান কত লিটার বলছে? 100 মিলিলিটার। এবং এম এর মান বলছে তোমার আণবিক ভর 98। এটা কিন্তু বলে দেয় না, সালফিউরিক অ্যাসিড বলছে। H2SO4 তুমি বাইর করে দেখো, করতে করতে একদম তোমার মুখস্থের মতো হয়ে যাবে। যে হাইড্রোজেনের 1 ইনটু 2, সালফারের আছে 32, অক্সিজেনের কত 16 ইনটু 4টা আছে। তো এখানে কত হবে? 2 প্লাস 32 প্লাস 4 16 64, দ্যাট মিন্স 98 গ্রাম।
তো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর মানে বড় হাতের m এর মান হচ্ছে 98। তুমি এখান থেকে ক্যালকুলেশন করো, হাতে কলমে করা যায়। এই 2 শূন্য 2 শূন্য কাটা, এই 10 দিয়ে 98 কে মানে 9.8 কে গুণ করলে হবে 98 আর নিচে আছে 98, তো 98 দিয়ে 98 কে ভাগ করলে হবে 1 মোলার। এটা কিন্তু মোলার, এটা কিন্তু মোল না। মোল মানে হইতাছে MOLE। এটা স্যার কার একক? এটা হইতাছে ছোট হাতের n এর মানের একক। আর এটা হইতাছে মোলার, এটা হইতাছে ঘনমাত্রার একক। ঠিক আছে, সলিবিলিটি বা ঘনমাত্রা একক হইতাছে মোলার, আর মোল MOLE এটা হইতাছে ছোট হাতের n এর মান বা মোল সংখ্যার একক। এই জিনিসগুলো কিন্তু পেছ খাওয়া যাবে না। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার হলো গ নাম্বারটা 1 মোলার। তারপরে বলা হইতাছে এখানে আরো কথাবার্তা আছে, যেমন সেমিমোলার, ডেসিমোলার। এটাকে 1 মোলার হলে বলা হবে মোলার, সেমিমোলার হলে হবে 0.5 মোলার, ডেসিমোলার মানে কি 0.1 মোলার, সেন্টিমোলার মানে কি 0.01 মোলার। ঠিক আছে, এগুলো মাথায় রাখবা, কারণ অনেক ক্ষেত্রে তোমাকে সেমিমোলার, মোলার এগুলা বইলা অঙ্ক দিয়ে দিব, তোমাকে বুঝতে হইবে। তবে একটি হাইড্রোকার্বনে কার্বনের পরিমাণ এত পার্সেন্ট হলে মানে 85.7% হলে যৌগটির স্থূল সংকেত কত? এখন হাইড্রোকার্বন মানে হইতেছে যেটার ভিতরে কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে একটা যৌগ গঠিত হইছে। এখন কথা হইতেছে যে হাইড্রোকার্বনে কার্বনের পরিমাণ আছে 85.7%। এখন স্থূল সংকেত বের করতে বলা হয়েছে। স্যার স্থূল সংকেত বের করার সিস্টেম হইতেছে যে যেই পার্সেন্টেজ গুলো দেওয়া থাকবে ওই পার্সেন্টেজ গুলোর মানকে অবশ্যই আমাকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হইব। তো কার্বনের শতকরা পরিমাণ দেওয়া আছে তোমাকে কত? কার্বনের শতকরা পরিমাণ দেওয়া আছে 85.7%। তার মানে আরেকটা আছে কি, হাইড্রোকার্বন যেহেতু পড়ছে, বাকিটা আছে হাইড্রোজেন। তো হাইড্রোজেনের পরিমাণটা আমরা বাইর করে ফেলি, টোটাল হইছে 100% মানে 100। তো 100 থেকে তুমি 85.7% কে মাইনাস করলে তুমি দেখতে পাইতেছো আস্তে আস্তে কত 14.3 আসতেছে, 14.3%। ওকে, এই দুইটার পার্সেন্টেজ তুমি পেয়ে গেছো। এখন তোমাকে স্থূল সংকেত বের করতে বলা হয়েছে। তো প্রত্যেকটা পার্সেন্টেজকে তুমি নিজ নিজ পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করো। তো কার্বনের ভাগ করবা 85.7 কে ভাগ করবা কার্বনের কত পারমাণবিক ভর হইতেছে 12 দিয়া ভাগ করবা, আর হাইড্রোজেনের কত 14.3 কে তুমি ভাগ করবা 1 দিয়া। তো এখানে তোমার অ্যানসারটা কত আসবো? 14.3। এক মানে 14.3 কে 1 দিয়ে ভাগ করলে 14.3 আসে। আর 85.8 এটাকে যদি তুমি 12 দ্বারা ভাগ করো কত আসে? 85.7। এটাকে ভাগ করলা 12 দিয়া, এটা হইতাছে 7.14। এখানে তুমি লিখতে পারো কত? 7.14। তারপর সিস্টেম কি স্যার? এই দুইটা ভাগফলের ভিতরে যেই ভাগফলটা সবচেয়ে ছোট, ওই ভাগফলটা দিয়ে প্রত্যেকটা ভাগফলকে ভাগ করতে হয়। আবার তুমি লিখলা কার্বন, আবার তুমি লিখলা হাইড্রোজেন। তো এখানে তুমি কার্বনকে ভাগ করলা 7.14 দিয়া, এই যে 7.14 কে ভাগ, আবার এই যে তোমার 7.14 দিয়া এই 14.3 কে ভাগ, মানে সবচেয়ে ছোট ভাগফল দিয়া দুইটা ভাগফলকে ভাগ করতে হইব। তো এখানে আস্তে আস্তে 1, আর তুমি এখানে ভাগ করে দেখবা এখানে আসবে 2 পয়েন্ট সামথিং কিছু একটা, বা মানে 2 পয়েন্ট সামথিং বা 1.99 কিছু একটা আসবে। তুমি এখানে দেখো যে কার্বনের ক্ষেত্রে আসলো একটা আর হাইড্রোজেন আসলো দুইটা। তুমি লিখলা যে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে দুইটা। তুমি এক না লিখলেও চলো, মানে CH2 এইটাই হইতাছে উল্লেখিত পার্সেন্টেজ অনুসারে এই হাইড্রোকার্বনটার স্থূল সংকেত CH2। ওকে, তারপর কি আছে স্যার? দ্বিতীয় পাত্রের দ্রবণকে কি বলা যাবে? তো দ্বিতীয় পাত্রের দ্রবণটা কি দেওয়া আছে? যে 100 মিলি দেওয়া আছে, 20 গ্রাম দেওয়া আছে। আচ্ছা, ওকে ফাইন। তো এখানে কি দেওয়া আছে আবার একটু খেয়াল করো, যেখানে দেওয়া আছে 100 মিলি 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে। তো এখান থেকে কি মোলার দ্রবণ বলা যাবে? এখানে যেই মোলার দ্রবণ বলতে হোক না কেন, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটার তোমার মোলারিটি বা সলিবিলিটি বা এসের মানটাকে অবশ্যই আগে বাইর করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে তুমি কি করবা? যে এসের মানটা বাইর করবা। তুমি একইভাবে W=SBN/1000 ওখান থেকে এসের মান বাইর করে নিয়ে আসলে তুমি দেখতে পারবা এখানে 5 মোলার দ্রবণ মানে 5 মোলার বাইর হইব। ক্যালকুলেশন করে দেখে নিও। তারপর তোমার কি আছে 17 নম্বর, উক্ত দ্রবণ একত্রে মিশ্রিত করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক হবে। মিশ্রণে 19.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে, 0.585 গ্রাম লবণ উৎপন্ন হবে। এটাকে আমাদেরকে অবশ্যই বিক্রিয়া করে লিমিটিং বিক্রিয়ক করে দেখতে হবে যে কোনটা লিমিটিং বিক্রিয়ক, কোনটা কতটুকু উৎপন্ন হইতেছে আর কোনটা কতটুকু অবশিষ্ট থাকতেছে। ঠিক আছে, লিমিটিং বিক্রিয়ক পারলে বা বিবাহ থিওরি পারলে তুমি অবশ্যই এটা ভালো করে পারবা। তোমাদেরকে লিমিটিং বিক্রিয়ক পড়েছিলাম আমি বিবাহ থিওরি দিয়া। এখন দেখো এখানে কি আছে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হইতেছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। তো HCl আর হইতেছে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে যুক্ত করবা। এখানে যুক্ত করলে তোমার বিক্রিয়াটা হবে এরকম, যে লবণ আর পানি উৎপন্ন হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে, এবং কি বললাম সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে। আর হবে তোমার H2O পানি। এটা সমতা করা আছে, তুমি দেখতে পারো প্রত্যেকটা সমতা করা আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের হবে তোমার 36.5 গ্রাম আণবিক ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের হবে 40 গ্রাম, সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, প্রত্যেকটা যোগ করলে দেখবো তোমার 40 গ্রাম আসতেছে। হাইড্রোজেনের 1, ক্লোরিনের 45.5 যোগ করলে 36.5 আসে। সোডিয়াম ক্লোরাইড এটা আসতেছে তোমার কত 23 প্লাস 35.5, দ্যাট মিন্স 58.8 গ্রাম। ঠিক আছে, 58.8
58.5 গ্রাম। এখন তুমিও এখন দ্রুত পারবা বা তুমিও দ্রুত বলতে পারবা যখন তুমি এগুলাকে অনেক বেশি প্র্যাকটিস করবা। তো এই বিষয়গুলোকে প্র্যাকটিস করতে করতে কিন্তু তোমার এরকম ভাবে তুমি দেখবা ড্রিম করে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর বা এরকম সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট, এগুলো প্রত্যেকটাকে তুমি তাড়াহুড়া করে বলে ফেলতে পারবা। তখনই কিন্তু তুমি এমসিকিউ গুলাকে অনেক বেশি দ্রুত সলভ করতে পারবা। ঠিক আছে, এখন কথা হইতেছে যে আমার লিমিটিং বিক্রিয়ক কি। আমি লিমিটিং বিক্রিয়ক বের করতে গেলে দেখবো যে এত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 40 গ্রাম, তাহলে স্যার 1 গ্রামের সাথে কতটুকু? 1 গ্রামের সাথে বিক্রিয়া করবে একের উপরেরটা নিচে, মানে 36.5 থাকবে নিচে আর উপরে থাকবে 40। তাহলে স্যার আমার কত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে? এখানে কি দেওয়া আছে এমনটা? এখানে দেওয়া আছে না, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ দেওয়া নাই, তুমি এটাকে বাইর করে নিতে হবে। W = SVM / 1000 ফর্মুলা দিয়ে বাইর করবা। তো S এর মান দেওয়া আছে তোমাকে 0.1 মোলার ইনটু V এর মান হবে তোমার কত? 100 মিলি আয়তন দেওয়া আছে। আণবিক ভর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে তোমার দেওয়া আছে, মানে আণবিক ভর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে 36.5 গ্রাম, আর 1000 দিয়ে ভাগ করো। এখানে 2 শূন্য 2 শূন্য কাটা, তো এখানে 10 দিয়ে এটাকে ভাগ করলে, আচ্ছা আমি যদি ক্যালকুলেশন করে দেখি, 36.5 is multiplied with 0.1 is divided by 10, that means 0.365 গ্রাম। এটা কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে 0.365 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য তোমার কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? সেটা হইতেছে 36.5, এখানে থাকবে 40, এটা গুণ হয়ে যাবে 0.365 দিয়া। তো ক্যালকুলেশন করলে কত আসে? এটার সাথে আমি গুণ দেব 40 আর এটাকে ভাগ দেব 36.5 দিয়া, তো আস্তে আস্তে 0.4 গ্রাম। 0.4 গ্রাম, তো 0.4 গ্রাম তোমার কি লাগবে? 0.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। এখন তুমি দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড তোমাকে দেওয়া ছিল কত গ্রাম? এটাকে দেওয়া আছে, হ্যাঁ এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে 20 গ্রাম। তুমি একটু চিন্তা করো, তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়া রাখছে, মানে পাত্রের ভিতরে দেওয়া আছে 20 গ্রাম, আর তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে বা প্রয়োজন হইতেছে তোমার 0.4 গ্রাম। প্রয়োজনের থেকে বেশি দেওয়া আছে, তার মানে এটা আগে শেষ হবে না। তাহলে স্যার আগে শেষ হয়ে যাবে কোনটা? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে যেটা আগে শেষ হয়ে যায় ওইটি লিমিটিং বিক্রিয়ক, যেটা কম দেওয়া আছে ওইটা লিমিটিং বিক্রিয়ক না, পেস খেও না। এটা যদি বুঝতে হয় বিবাহ থিওরিটা অবশ্যই তুমি একে দেখে আসবা, তাহলে তুমি অনেক মজাও পাইবা এবং তুমি এই লিমিটিং বিক্রিয়ক সম্পর্কিত যে কোনো অঙ্ক তুমি কখনোই ভুল করবা না। আচ্ছা, তারপর হইতেছে তোমার লিমিটিং বিক্রিয়ক হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওকে ফাইন। তারপর মিশ্রণে 19.6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে। হ্যাঁ, তুমি একটু চিন্তা করো, 20 গ্রামের থেকে 0.4 গ্রাম ইউজ করে লাগছে, তো 20 থেকে তুমি 0.4 মাইনাস দাও, দেখবে 19.6 আসতেছে। 19.6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে। তারপর তোমাকে বলছে 0.585 গ্রাম লবণ উৎপন্ন হইবে। এখন তুমি চিন্তা করো, আমরা জানি লাভ বা ক্ষতির হিসাব করতে লাগে ক্রয় মূল্যের থেকে, ঠিক সেরকম তোমার এই রসায়নের চ্যাপ্টার গুলাতে তোমার বা লিমিটিং বিক্রিয়কের অঙ্কগুলাতে তোমাকে অবশ্যই কতটুকু পরিমাণ উৎপন্ন হবে সেটাকে অবশ্যই লিমিটিং বিক্রিয়ক থেকে হিসাব করতে হবে। আমরা ইতিমধ্যে দেখতে পারছি যে এই বিক্রিয়ার ক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় 58.5 গ্রাম। তো 1 গ্রাম থেকে স্যার কত? এবং আমার যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ দেওয়া আছে 0.365 গ্রাম, এটার থেকে কত? তুমি ক্যালকুলেশন করে দেখো, তো 36.5 গ্রামের থেকে এত গ্রাম, তো স্যার 1 গ্রামের থেকে কত? একের উপরটা নিচে চলে আসবো, তো 36.5 থাকবো নিচে, আর যে 58.5 থাকবো উপরে। আর স্যার আমার কত গ্রাম দেওয়া আছে? 0.365 গ্রামের থেকে কত? তুমি ক্যালকুলেশন করে দেখো আসলে এটার সাথে মিলে কিনা। তুমি ক্যালকুলেশন করবা 58.5 গ্রাম। এখানে মেইন কনসেপ্ট হইতেছে তোমার লাভ বা ক্ষতির হিসাব যেরকম লিমিটিং বিক্রিয়ক মানে ক্রয় মূল্যের থেকে কত লাগে, ঠিক সেরকম তোমার এই লিমিটিং বিক্রিয়ক থেকে তোমার কতটুকু পরিমাণ উৎপন্ন হবে সেটা বের করতে হবে। কারণ হইতেছে তোমার যেটার পরিমাণ কম, তুমি যেটা উৎপাদ বানাইবা, তোমার যেটার পরিমাণ কম সেখান থেকে হিসাব করতে হবে। তোমার কাছে অফুরন্ত পরিমাণে পানি আছে, তার মানে তুমি কি অফুরন্ত পরিমাণে শরবত বানাইতে পারবা না। তোমার চিনির পরিমাণ কতটুকু আছে সেটার উপর নির্ভর করে তোমার কি করতে হবে স্যার? শরবত বানানোর ডিপেন্ড করবো। ঠিক সেরকম তুমি যে আসলে তুমি কোনটার উপর ডিপেন্ড করে তোমার উৎপাদটা উৎপন্ন হইব সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়কের উপর ডিপেন্ড করে, যে তোমার কোন জিনিসটা লিমিটেশন আছে সেই লিমিটেশনের উপর নির্ভর করে তোমার কি উৎপাদটা উৎপন্ন হইব। এই কারণে আমরা লিমিটিং বিক্রিয়ক থেকে উৎপাদ কতটুকু উৎপন্ন হয় সেটা হিসাব করি, বা এই হাইড্রোক্লোরিক থেকে কতটুকু সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে সেই হিসাবটা আমরা করতেছি। এখানে আস্তে আস্তে কত 58.5 is multiplied with 0.365 is divided by 36.5, that means 0.585 গ্রাম। আমি লিখলাম না 0.585 গ্রাম, এটার সাথে এটা মিলা গেছে, তার মানে 1 2 3 তিনটা সূত্র। তারপরে কি আছে স্যার? কপার অক্সাইড প্লাস H2, এখানে বলছে যে কপার এবং পানি উৎপন্ন হয়েছে, ওকে ফাইন। এই বিক্রিয়াটিতে বিজারক কোনটা? জারণ বিজারণ বিক্রিয়া বস্তু হইব। জারণ মানে কি? জারণ মান তোমার বৃদ্ধি পাইছে, বিজারণ মানে কি? জারণ মান হ্রাস পাইছে, জারণ মানে ছাড়ন, ইলেকট্রনের ছাড়ন, বিজারণ মানে গ্রহণ, এর মানে হিউজ কনসেপ্ট আলোচনা আছে।
কিন্তু এইটার জন্য যতটুকু দরকার সেটা আমি এখন এইটার জন্য বুঝাইতেছি, যতটুকু না বুঝে যায় না। দেখো এখন এখানে বলছে বিজারক কোনটা স্যার, বিজারক কিভাবে বুঝবো? আমরা জানি যে চুরি করে তাকে বলা হয় চোর, যে ডাকাতি করে তাকে বলা হয় ডাকাত, কিন্তু আমরা বলবো যে চুরি করে তাকে বলা হয় ডাকাত আর যে ডাকাতি করে তাকে বলা হয় চোর। বিষয়টা হচ্ছে জারণ বিজারণের ক্ষেত্রে এরকম যে জারণ বিক্রিয়া যে ঘটায় তাকে বলা হয় বিজারক, আর যে বিজারণ বিক্রিয়া ঘটায় তাকে বলা হয় জারক। তো এখানে তুমি একটু খেয়াল করো যে কপার অক্সাইড, এখানে কপারের জারণ মান আছে +2 এবং অক্সিজেনের আছে কত স্যার -2, আর হাইড্রোজেনের হইতেছে একলা আছে, একলা থাকলে জারণ মান 0। আর কপারের কি আছে স্যার, কপারের এখানে জারণ মান যেহেতু কপার একলা আছে 0, আর হাইড্রোজেনের +1 আর অক্সিজেনের -2, প্রত্যেকটার আমি জারণ মান বের করলাম। তুমি যখন জারণ মান হিসাব করবা অবশ্যই অবশ্যই তুমি একটার জন্য জারণ মান হিসাব করবা। আর তুমি যদি দুইটা হাইড্রোজেনের চিন্তা করো যে H2O, ওইখানে যদি চিন্তা করো যে দুইটা হাইড্রোজেনের +2 একটা অক্সিজেনের জন্য -2, ঠিক আছে, তুমি +2 চিন্তা করলে হইব না, তোমার +2 দুইটা হাইড্রোজেনের জন্য, কিন্তু একটা হাইড্রোজেনের জন্য একটা +1। তুমি যখনই জারণ বিজারণ বিক্রিয়া চিন্তা করবা তখন তুমি একটা মৌলের জন্য কত সেটা হিসাব করবা। তুমি চিন্তা করো কপার ছিল +2 থেকে এখানে গিয়ে কপার 0 হয়েছে, আর হাইড্রোজেন কি হয়েছে 0 জারণ মান থেকে হাইড্রোজেনের জারণ মান বৃদ্ধি পেয়ে +1 হয়েছে। তার মানে তুমি দেখতে পাইতেছো এখানে কি হয়েছে স্যার, কপারের জারণ মান কিন্তু তোমার এখানে হ্রাস পাইছে এবং হাইড্রোজেনের জারণ মান কিন্তু তোমার এখানে কি হয়েছে 0 থেকে বৃদ্ধি পাইছে। তার মানে কপার জারণ মান হ্রাস পাইছে, তার মানে এখানে কিন্তু কপার বিজারণ বিক্রিয়া দেখাইছে, আর হাইড্রোজেনের জারণ মান বৃদ্ধি পাইছে, তার মানে কিন্তু জারণ মান দেখাইছে। জারণ মান বৃদ্ধি মানে জারণ বিক্রিয়া, তো যাইনি জারণ বিক্রিয়া দেখাইছে ওই তো বিজারক। জারণ বিক্রিয়া করলে তো বিজারক, যে চুরি করছে তাকে ডাকাত বলি, তো যে জারণ বিক্রিয়া করছে সে হইতেছে বিজারক। তার মানে যেহেতু হাইড্রোজেন 0 থেকে 1 হয়ে গেছে, তার মানে জারণ মান বৃদ্ধি পাইছে, তার মানে জারণ বিক্রিয়া ঘটেছে, তার মানে H2 কে এখানে বিজারক। ওকে, তারপরে কি স্বাভাবিক অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? স্বাভাবিক অক্সাইডে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। একটা হচ্ছে অক্সাইড, পার অক্সাইড এবং সুপার অক্সাইড। কিভাবে মনে রাখবা? অক্সাইডে -2, পার অক্সাইডে -1 এবং সুপার ডুপার ব্যাপার সেপার -1/2। ও মাই গড, কিরকম একটা ব্যাপার সেপার, প্রথমে -2 তারপর -1 -1/2 হয়ে গেছে সুপার ডুপার ব্যাপার সেপার, অক্সাইড, পার অক্সাইড এবং সুপার অক্সাইড। তার মানে স্বাভাবিক অক্সাইডে অক্সিজেনের জারণ মানে জারণ মান বা জারণ সংখ্যা হচ্ছে -2। আর আরেকটা বিষয়, জারণ সংখ্যা অবশ্যই প্লাস মাইনাস দিয়ে ইন্ডিকেট করতে লাগে, সামনে চিহ্ন দিতে লাগে, কিন্তু যোজনী বা যোজতাকে অবশ্যই সামনে কোনো চিহ্ন দিতে লাগে না। তারপর জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড একটা বিক্রিয়া দিছে, জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন, একটা বহুত আলোচিত একটা বিক্রিয়া। এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া, অবশ্যই রাইট। কি কারণে স্যার? এখানে দেখো তোমাকে এই জিঙ্ক ছিল একলা আর সালফেট ছিল হাইড্রোজেনের সাথে, তো জিঙ্ক সালফেট কিনে ভাইয়া চলে গেছে এবং হাইড্রোজেন একলা একলা বসে বসে কাঁদতেছে, কারণ জিঙ্ক এবং হাইড্রোজেনের ভিতরে জিঙ্ক বেশি সক্রিয়। তো যে বেশি সক্রিয় ওই সক্রিয়টা কম সক্রিয়টাকে বাদ দিয়া ওই নাইকা কিনে ভাইয়া চলে গেছে। এখানে কি হয়েছে যে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। তো এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া, একজনকে প্রতিস্থাপিত করে আরেকজন বসে পড়ছে। ওকে, তাহলে এটা হলো কি স্যার একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তারপর বলছে এটা একটা রেডক্স বিক্রিয়া। রেডক্স মানে কি জারণ বিজারণ বিক্রিয়া, মানে রেডক্স মানে হচ্ছে তোমার পূর্ণরূপ হচ্ছে রেডিয়েশন এবং অক্সিডেশন। রেডিয়েশনের রেড এবং অক্সিডেশনের অক্স, এই রেডক্স এতটুকু নিয়ে আসছে। তো রেডিয়েশন মানে কি, মানে রেডক্স মানে কি জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া। এটা একটা জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া কিনা দেখো, তুমি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, মানে জিঙ্কের জারণ মান একলা থাকলে 0, আর এখানে জিঙ্ক সালফেটের সাথে আছে, তার মানে জিঙ্ক 2+। তো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, তার মানে জারণ মান বৃদ্ধি পেয়েছে, তার মানে জারণাত্মক বিক্রিয়া এখানে হয়েছে। আবার এখানে হাইড্রোজেন 2+ থেকে হাইড্রোজেন হয়েছে, মানে হাইড্রোজেন +1 থেকে হাইড্রোজেন এখানে গিয়ে 0 হয়েছে, তার মানে এখানে জারণ মান হ্রাস পাইছে। তার মানে এখানে হচ্ছে বিজারণ বিক্রিয়া, যেখানে জারণাত্মক বিক্রিয়া এবং বিজারণাত্মক বিক্রিয়া দুইটাই করছে, তার মানে এটা হচ্ছে একটা জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া। তারপরে এটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া, জীবনেও না, কারণ প্রশমন বিক্রিয়া মানে হচ্ছে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, এখানে ইতিমধ্যে লেখা আছে। তো এটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া, তার মানে এটা 1 ও 2 হবে, রাইট। তারপরে দেখো এখানে বলছে যে হাইড্রোজেন এবং আয়োডিন মিললা তোমার 2 হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করছে, মানে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করছে। এখানে ডেল এর মান দেওয়া আছে প্লাসের 12.4 কিলো ক্যালোরি পার মোল, যাই দেওয়া থাকুক না কেন একটা প্লাসের মান দেওয়া আছে। ডেল এর মান প্লাসের মান দেওয়া মানে হইতেছে একটা তাপহারী বিক্রিয়া, ঠিক আছে। কারণ আমি যদি ডেলটাকে ওই বিক্রিয়ার সাথে লিখতে চাই ওইটা গিয়ে মাইনাস হয়ে যাবে, তো আমার উৎপন্ন হইতেছে ঠিক কিছু পরিমাণ তোমার মাইনাস হয়ে যেতেছে, তার মানে এটা অবশ্যই একটা তাপহারী বিক্রিয়া। আর লাশাতেলের নীতি বিক্রিয়া ভিডিও, মানে লাশাতেলের নীতি বিক্রিয়া ভিডিও তোমরা অবশ্যই দেখে থাকার কথা, তো ওই ভিডিওটা দেখলে অবশ্যই এই তোমার লাশাতেলের নীতি সম্পর্কিত কোনো এমসিকিউ বলো সিকিউ বলো কিচ্ছু মানে না পারার কথা না। কুকুরের ব্যাখ্যা দিয়েছিলাম বা রাগ করার বিষয়টা ব্যাখ্যা দিয়েছিলাম, ঠিক আছে। এখানে বলছিল যে তাপমাত্রা বৃদ্ধি করে, মানে হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ তুমি কিভাবে বৃদ্ধি করবা? তো স্যার এখানে হাইড্রোজেন আয়োডাইড আছে উৎপাদে, তো উৎপাদের পরিমাণ বৃদ্ধি করতে হইব, মানে অবশ্যই বিক্রিয়াটা সামনের দিকে নিতে হইব। তো স্যার সামনের দিকে কখন যাইব? যখন মানে বিক্রিয়া খুশি হইব। তো এখানে দেখো এটা একটা তাপহারী বিক্রিয়া, এখান থেকে যদি তুমি আবার তাপ বাড়াও
মানে এমনিতে তাপ হারাইতেছে, তুমি কি আরো তাপ দিলা, তাহলে বিক্রিয়া খুশি হবে, খুশি হইলে সামনের দিকে যাবে, আর সামনের দিকে গেলে যে তোমার উৎপাদ বাইরে যাইব। ঠিক আছে, তার মানে তুমি তাপমাত্রা বৃদ্ধি করে, ওকে ফাইন। তারপর চাপ হ্রাস করে কি হবে স্যার, তুমি খেয়াল করো যে এটাকে আর একটা মজার বিষয় আছে, এখানে তুমি দেখো হাইড্রোজেনের সামনে আছে 1 মোল, আয়োডিনের সামনে আছে 1 মোল এবং হাইড্রোজেন আয়োডাইডের সামনে আছে 2 মোল। তার মানে এখানে কিন্তু তোমার বিক্রিয়কের টোটাল মোল সংখ্যা 2 এবং উৎপাদক মোল সংখ্যা 2, মানে মোল সংখ্যা মিলে গেছে। তার মানে এখানে চাপের প্রভাব খাটবে না। ওই যে বলছিলাম যে পুকুরের এই ধারেও পানি আছে যা, এই ধারেও পানি আছে তা, তো দুইটা পুকুরের দুই সাইডে যদি সেম পরিমাণে পানি থাকে তখন তো তোমার তুমি যতই মাঝখানে রোল কেটে দাও না কেন, কোনো ধার থেকে কোনো ধারে পানি যাবে না। তার মানে এখানে চাপের কোনো প্রভাবই নাই। আবার গ্যাসীয় অবস্থা হইতে হইতো, এখন বলতে চাচ্ছে চাপের প্রভাবটা নাই, চাপ হ্রাস করলে কি বৃদ্ধি করলে কি। আর 3 নাম্বার বলছে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের ঘনমাত্রা বৃদ্ধি করে। হ্যাঁ, তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, তো সামনের দিকে গেলেই তোমার উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। ওকে, তার মানে 1 ও 3 হইতেছে এই ক্ষেত্রে রাইট বা সঠিক অ্যান্সার। তারপর তোমার কি দেওয়া আছে যে বেনজিনে কতটি পাই ইলেকট্রন থাকে। ঠিক আছে, বেনজিনে কতটি পাই ইলেকট্রন থাকে। এখন বেনজিনের শেপটা আমাদের অবশ্যই আঁকতে হবে, বেনজিন আঁকতে হবে। ওকে ফাইন, দেখো পাই ইলেকট্রন কি স্যার, আবার সিগমা ইলেকট্রন বিষয়টা কি, সিগমা পাই বিষয়টা কি। দেখো আমরা যে বেনজিনের শেপটা আঁকি, একান্তরে দ্বিবন্ধন থাকে বেনজিনের ভিতরে, এই যে বেনজিনের শেপ হয়ে গেল C6H6, এটা হইতেছে তোমার গিয়া বেনজিন। তো বেনজিনের ভিতরে কি থাকে, একান্তর দ্বিবন্ধন থাকে, মানে একটা দ্বিবন্ধন তারপরে আবার একটা সিঙ্গেল বন্ড, একটা দ্বিবন্ধন, এরকম। ধরো এখানে একটা দ্বিবন্ধন দিলাম, এখানে একটা সিঙ্গেল বন্ড, এখানে একটা দ্বিবন্ধন, আবার এখানে সিঙ্গেল বন্ধন, এখানে দ্বিবন্ধন, এরকম থাকে বেনজিনের শেপটা। তো এখানে মনে রাখবা একটা বন্ধন মানে সিগমা বন্ধন, আর দুইটা বন্ধন মানে একটা সিগমা একটা পাই। এই যে এক বন্ধনে একটাই সিগমা, একটা শক্তিশালী, দুই বন্ধনের ভিতরে একটা সিগমা একটা পাই, 3 বন্ধনের ভিতরে একটা সিগমা বাকি দুইটা পাই, মানে একটা শক্তিশালী বাকি দুইটা দুর্বল। তো এখানে এই যে একটা পাই, এই যে একটা পাই, এই যে একটা পাই, মানে দ্বিবন্ধন যেখানে আছে এখানে একটা করে পাই বন্ধন আছে। তো আমি সেই অনেক আগে থেকে বলতেছি যে একটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে, একটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে, দুইজনে মিলে শেয়ার করে একটা বন্ধন বানাইছে। তো ওই একটা ইলেকট্রন দিচ্ছে, ওই একটা ইলেকট্রন দিচ্ছে, তার মানে একটা বন্ধনের ভিতরে দুইটা ইলেকট্রন থাকে। তো এখানে যেহেতু আমার সিগমা বন্ধন আছে 6টা, থাকুক, কিন্তু এখানে এক্সট্রা করে বন্ধন আছে 3টা, তার মানে এখানে পাই বন্ধন আছে 3টা, আর এই 3টা পাই বন্ধনের ভিতরে তোমার অবশ্যই 6টি ইলেকট্রন আছে। তার মানে এই বেনজিনে পাই ইলেকট্রন থাকে তোমার গিয়া 6টা। তারপর কোন হাইড্রোকার্বনটি অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্য। মনে রাখবা যে আমরা জানি যে মিথেন পসিবল হইলেও মিথিন বা মিথাইন কিন্তু পসিবল না। তার মানে অ্যালকিন এবং অ্যালকাইনের ভিতরে প্রথম সদস্য কিন্তু মিথিন বা মিথাইন নয়, সেক্ষেত্রে প্রথম সদস্য হইতেছে ইথিন এবং ইথাইন। মানে অ্যালকিনের ভিতরে প্রথম সদস্য হইতেছে ইথিন এবং অ্যালকাইনের ভিতরে প্রথম সদস্য হইতেছে ইথাইন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে দ্বিতীয় শ্রেণী, মানে এখানে বলছে অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্য, আর যে কি কারণে পসিবল না, যে তোমার 2টা কার্বন লাগবে নিচের পক্ষে, নাইলে তুমি এই হাতগুলাকে কমপ্লিট করতে পারবে না। এগুলো নিয়ে দেখবা তোমার আমার একাদশ চ্যাপ্টার বা তোমাদের যে খনিজ সম্পদ জীবাশ্ম চ্যাপ্টারে 5টা ভিডিও আছে। তোমার সৃজনশীল থেকে শুরু করে বা বিক্রিয়া থেকে শুরু করে তোমার একদম বেসিক আলোচনা নামকরণ থেকে শুরু করে সবগুলো টপিক আলোচনা করা আছে এখানে। তো তোমরা ওই ভিডিওটা, ওই 5টা ভিডিও কমপ্লিট করতে পারলে একাদশ চ্যাপ্টার নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তোমার এখানে কথা বলছে যে কোন হাইড্রোকার্বনটি অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্য। অ্যালকিনের দ্বিতীয়, তো প্রথমে হচ্ছে তোমার মিথ ইথ, তার মানে ইথিন, তার মানে হবে প্রোপিন, তার মানে এটা হবে কি প্রোপিন। তো প্রোপিনের সঙ্গে কি মিথ ইথ প্রোপ, মানে 3 কার্বন। তো কার্বন হবে 3টা আর হাইড্রোজেন কয়টা হবে স্যার 6টা, একদম সহজ। কার্বন CnH2n+2 অ্যালকেন, CnH2n, এটা হচ্ছে অ্যালকিন, CnH2n-2 এটা হচ্ছে অ্যালকাইন। মানে এটা হচ্ছে ডাবলের চাইতে 2 বেশি, ডাবলের চাইতে জাস্ট ডাবল, ডাবলের চাইতে 2 কম, মানে কার্বনের সংখ্যার তুলনায় হাইড্রোজেনের সংখ্যা ডাবলের চাইতে 2 বেশি, জাস্ট ডাবল, এটা হচ্ছে কি ডাবলের চাইতে 2 কম। তো কার্বন যদি 3টা হয়, হাইড্রোজেন হয়ে গেছে 6টা, এটা কি অ্যালকিনের ভিতরে দ্বিতীয় সদস্য, মানে এইটা হইতেছে তোমার গিয়া মিথ ইথ প্রোপ, মানে প্রোপিন। তো এটা হইতেছে তোমার অ্যানসারটা কি হবে, খ নাম্বার C3H6, এটা অ্যানসারটা সত্য। তারপরে কি আছে স্যার, এটা তোমার একটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিছে। তো এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ভিতরে তোমার X যৌগটার নাম বলছে। এখন আমি বলছিলাম কি কারণে বলতাছি, যে 11 নম্বর চ্যাপ্টার তোমাদেরকে আমি কয়েকদিন আগেও একটা ভিডিও আপলোড করলাম, যেখানে আমি বলছিলাম যে 11 নম্বর চ্যাপ্টারে যতগুলো বিক্রিয়া আছে সবগুলো বিক্রিয়া আমি আলোচনা করছিলাম। এখানে কিন্তু আমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটাকে বুঝাইছিলাম। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে হচ্ছে এরকম, যেখানে কার্বন সংখ্যা হ্রাস পায়। তো এখানে তোমরা দেখো একটু খেয়াল করো যে উৎপাদ হিসেবে উৎপন্ন হয়েছে C3H8, মানে মিথ ইথ প্রোপ, 3টা কার্বন আছে আর ডাবল চাইতে 2 বেশি, তার মানে অ্যালকেনের ভিতরে পড়ছে, তার মিথ ইথ প্রোপ প্রোপেন। এটার নাম কি আছে স্যার C3H8, এটার নাম হইতেছে প্রোপেন। এখন 3টা কার্বন, আর এখানে দেখো তুমি সোডিয়াম কার্বনেটের ভিতরে একটা কার্বন চলে গেছে, তার মানে তোমার এখানে যে কটা কার্বন থাকতো এখানেও তোমার ঠিক সেই সংখ্যক অ্যালকেন উৎপন্ন হইব।
এটা কিন্তু ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মূলত একটা অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়াও বটে। মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এক ধরনের বিক্রিয়া, স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে, আবার এটার মধ্যে আমরা অ্যালকেন উৎপন্ন করতে পারি। তো স্যার কিভাবে অ্যালকেন উৎপন্ন করতে পারি, যে যেই কয় সংখ্যক আমার সোডিয়ামের লবণ থাকতো, মানে সোডিয়াম ইথানয়েড বা সোডিয়াম প্রোপানয়েড বা সোডিয়াম বিউটানয়েড, সোডিয়াম পেন্টানয়েড, যেই কয় সংখ্যক আমার কার্বন থাকতো সেই কয় সংখ্যক আমি অ্যালকেন বানাইতে পারতাম। তো এখানে তোমার দেওয়া আছে কি C3H8 অ্যালকেন উৎপন্ন হয়েছে, অ্যালকেন গ্রুপের যে উৎপন্ন সেটা হচ্ছে C3H8 টা উৎপন্ন হয়েছে, খেয়াল করে দেখো। C3H8 হইতেছে কি মিথিল প্রোপ, মানে প্রোপেন গ্রুপের। তো কার্বন সংখ্যা এখানে আছে 3টা, তোমার ওইখানে আগে ছিল কয়টা, আগে ছিল 4টা, কারণ যে ডিকার্বক্সিলেশন একটা কার্বন কমে গেছে, তো একটা কার্বন যদি আগে, মানে এখানে তো উৎপন্ন হওয়ার পর একটা কমছে, তো ওইখানে আগে ছিল আমার কয়টা, আগে একটা বেশি ছিল, তার মানে মিথ ইথ প্রো বিউট 4টা কার্বন ছিল। তো এটার নাম কি হবে, সোডিয়াম বিউটানয়েড। এটার নাম কি হবে স্যার, সোডিয়াম বিউটানয়েড। এর সংকেত হইতেছে তোমার এরকম যে সোডিয়াম আর এখানে কি মিথ ইথ প্রো বিউট, তার মানে কার্বন হবে তোমার 3টা। কারণ স্যার আপনি না বলছেন বিউট মিথ ইথ প্রো বিউট 4 কার্বন, তো আপনি 3 কার্বন দিতেছেন কেন? এটার কারণ হইতেছে তুমি দেখো C3H ডাবল হচ্ছে তো এক বেশি, মানে অ্যালকাইল গ্রুপ, তো 6 আর 1 7, তার মানে C3H7 আর হবে COONA। এখানে কিন্তু একটা এক্সট্রা কার্বন আছে, মানে COONA এই কার্যকরী মূলকটার ভিতরে, মানে COOH, এইটা হচ্ছে তোমার COOH ছিল মূলত, এখান থেকে হাইড্রোজেনকে অপসারণ করে আমরা সোডিয়ামকে বসাইছিলাম, মানে লবণ, সোডিয়াম লবণ। তো এখন এইখানে তোমার এক্সট্রা একটা কার্বন আছে, তো এই কারণে তোমার কার্বন সংখ্যা 3টার একটা মিলে 4টে হয়ে গেছে। তো এর নাম হইতাছে কি স্যার, মিথ ইথ প্রোপ, এখানে আছে 3টার একটা 4টা, তোমার বিউট, তার মানে সোডিয়াম বিউটানয়েড। এর নাম কি হয়ে গেছে, সোডিয়াম বিউটানয়েড হয়ে গেছে। তো আগে ছিল সোডিয়াম বিউটানয়েড, এখান থেকে তোমার প্রোপেন উৎপন্ন হয়েছে, সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়েছে। তো তুমি এখানে শর্টকাটে মনে রাখতে পারো যে তোমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে একটা কার্বন সংখ্যা হ্রাস পেয়ে যায়। তো এখানে যেহেতু তোমার কার্বন সংখ্যা ছিল 3টা, তো এর আগে ছিল 4টা, তো 4টা কিভাবে বানিয়েছিলাম, 3টার একটা মিলে 4টা বানিয়েছিলাম। মিথ ইথ প্রো বিউট, তার মানে সোডিয়াম বিউটানয়েড ছিল, C3H7 COONA, মানে 3টা ডাবল হচ্ছে তো এক বেশি অ্যালকাইল গ্রুপ, তো 7টা আর এই COONA, ঠিক আছে। এটার নাম ছিল কি স্যার, সোডিয়াম বিউটানয়েড। তারপর সর্বশেষ এমসিকিউ, এখানে দেখো বলছে যে এই যৌগটার নাম কি, মানে ওয়াই যে যৌগটা উৎপন্ন হবে এটার নাম কি। এখানে লেখা আছে CH2CH, মানে এটা হচ্ছে তোমার কি মিথ ইথ প্রোপ, এটার নাম ছিল মূলত তোমার, আচ্ছা আই থিঙ্ক না সব ঠিক আছে, মিথ ইথ প্রোপ, এটার নাম ছিল প্রোপিন। এটার নাম ছিল কি মিথ ইথ প্রোপ, মানে 3টা কার্বন দেওয়া আছে আর এখানে দ্বিবন্ধন আছে, মিথ ইথ প্রোপ, এটার নাম ছিল প্রোপিন, মানে দ্বিবন্ধন যেহেতু আসছে এটার নাম হইতেছে কি স্যার, প্রোপিন ছিল। তো আমি যদি এটাকে একটু লিখি, যেটা ছিল এরকম, উপর দিয়ে লেখা যাবে যে CH2 ডাবল বন্ড, তারপরে ছিল তোমার CH বন্ড CH2, আর এইটার সাথে যুক্ত ছিল তোমার ব্রোমিন, মানে ব্রোমিন সংযোজনের একটা বিক্রিয়া ছিল। মানে যে আমরা কিন্তু পড়ছিলাম যে অ্যালকিনের সাথে আমরা ব্রোমিন কি কিভাবে সংযুক্ত করতে পারি, ঠিক আছে। তো এখানে তোমার আমরা বলছিলাম যে একটা হইতেছে সিগমা বন্ধন আর একটা হইতেছে পাই বন্ধন, সিগমা বন্ধন থাকবে এবং পাই বন্ধনটা ভেঙে যাইব। তো এখানে কি হইব স্যার, CH, আমি দেখা ধরো লিখতাছি, CH2 যেভাবে ছিল সেভাবে লিখলাম, CH যেভাবে ছিল সেভাবে লিখলাম, তারপর বন্ড CH2 যেভাবে ছিল সেভাবে লিখলাম। 2টা বন্ধনের জায়গায় আমি একটা বন্ধন দিলাম, একটা বন্ধন ভাঙ্গা 2টা হাতের সৃষ্টি হইল, একটা বন্ধন ভাঙ্গা, সরি 2টা হাতের সৃষ্টি হলো, এই বন্ধনটা এভাবে ছিল, এভাবে ভাঙ্গা 2টা হাতের সৃষ্টি হলো, এই কার্বন এবং এই কার্বন দিয়া। এই 2টা হাতের ভিতরে তুমি 2টা ব্রোমিনকে বসাই দিছো, তো এইটাই কি স্যার ব্রোমিন সংযোজনের বিক্রিয়া। তো এটা নামটা মূলত আমাদের কি হইলো, তো আমরা যদি একটু নাম্বারিং সিস্টেম প্রয়োগ করি, যে এখান থেকে তুমি কার্যকরী মূলকগুলা বা এই দিক থেকে তুমি টাকার পরিমাণটা বেশি পেতেছো, তুমি এদিক থেকে 1 2 3 এভাবে কাউন্ট করবা না, তুমি অবশ্যই 1 2 3 এভাবে কাউন্ট করবা। তো 1 2 3 এভাবে তুমি নাম্বারিংটা করলা। তো নাম্বারিং করার পর তুমি দেখতে পাইলা এখানে কি আছে, 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বনে তোমার ব্রোমিন গুলো সংযুক্ত আছে। তো এখানে নামটা কি হবে 1,2, এই দুই জায়গায় আছে হাইফেন দিলা, তারপরে কয়টা ব্রোমিন আছে স্যার, 2টা, এই কারণে হবে ডাইব্রোমো, 1,2 ডাইব্রোমো, 1 2 3, 3টা কার্বন আছে, তার মানে হবে ডাইব্রোমো মিথ ইথ প্রোপ 1,2 ডাইব্রোমো প্রোপেন। তো এটার নাম কি স্যার, এরকম কোন অপশন দেওয়া আছে, 1,2 ডাইব্রোমো প্রোপেন, হ্যাঁ দেওয়া আছে 1,2 ডাইব্রোমো প্রোপেন। এটার নাম হলো কি 1,2, মানে 1 এবং 2 নাম্বার অবস্থানে তোমার ব্রোমিন 2টা আছে, আর 2টা ব্রোমিন আছে দেখার কারণে ডাইব্রোমো হইছে। আর প্রোপেন কি কারণে হইছে, 1 2 3, 3টা, মানে 1 2 3 মিথ ইথ প্রোপ, প্রোপের ভিতরে পড়ে গেছে এবং একক বন্ধনে সবগুলো আছে, তো এটা কিন্তু প্রোপেন হয়ে গেছে। তো আমি আশা করতেছি যে এইটার মাধ্যমে বা এই লেকচারটার মাধ্যমে তোমাদের শর্ট সিলেবাসে যতগুলো চ্যাপ্টার ছিল সবগুলো চ্যাপ্টারের থেকে যত মূল আলোচনা বা যতটুকু বুঝাইলে তোমরা মোটামুটি অনেকটাই অ্যান্সার করতে পারবা, বা রিভিশন ক্লাসের মতো একটা কিছু করে দেওয়া যায় কিনা সেটার জন্য ভিডিও জাস্ট শুট করা। তো এটা আমি আরো ভিডিও করার অনুপ্রাণিত হব, বা আমি আরো নেক্সট আরো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো যদি দেখি যে এখান থেকে তোমরা অনেক সংখ্যক স্টুডেন্ট উপকৃত হইতেছো। তো আমি আশা রাখবো যে তোমরা জাস্ট
এই ভিডিওগুলোকে সবার মাঝে ছড়িয়ে দিবা, যে এখান থেকে সহজভাবে কেমিস্ট্রি হোক বা ফিজিক্স হোক বা ম্যাথমেটিক্স হোক বা বায়োলজি হোক বা তোমার ম্যাথের অন্যান্য সাবজেক্ট হোক বা যে কোনো বিষয় হোক সহজভাবে এবং সুন্দরভাবে শেখা যায় এবং মনে রাখা যায়। তো তোমরা অবশ্যই অনেক অনেক স্টুডেন্টদের সাথে, তোমাদের বন্ধু বান্ধবদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করবা। এবং তোমাদেরকে যেটা বললাম যে সামনে আমি একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, তো ওই সম্পর্কে তোমরা আগাম ভাবে তোমরা জয়েন হয়ে নিতে পারো। তো তার মাধ্যমে তোমরা কিন্তু টেস্ট পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করতে পারবে ইনশাল্লাহ। তো নেক্সট আরো দেখা হবে, এবং নেক্সটে তোমরা কোন টপিক চাও এবং আজকের এই লেকচারটার মাধ্যমে তোমরা উপকৃত হইলা কিনা বা বুঝতে পারলা কিনা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। আর নেক্সটে তোমরা কি কি টপিকের ভিডিও চাও অবশ্যই আমাকে জানাতে পারো। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।